আচ্ছা, তোমাদের যেটা আজকে শুরু করব সেটা হচ্ছে ডেরিভেটিভস, ঠিক আছে, বা ডিফারেন্সিয়েশন। তো তোমরা উচ্চ মাধ্যমিকে ডেরিভেটিভ অলরেডি তোমরা কিন্তু একবার পড়ে এসেছো, তাই তো? তো সেই জিনিসটারই জাস্ট একটু নতুনত্ব আর জানতে হবে, ঠিক আছে। কিছু কিছু আরো অ্যাপ্লিকেশন আছে ডেরিভেটিভস এর, সেগুলো আমাদের জানতে হবে। বাকি ডেরিভেটিভ এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইজি। মানে চ্যাপ্টারটা এর আগের যে চ্যাপ্টার গুলো পড়ে এসছো অ্যানালিটিক্যালি চ্যাপ্টার, যে সমস্ত কন্টিনিউটি বা লিমিট, সেই সমস্ত চ্যাপ্টার থেকে ডেরিভেটিভ চ্যাপ্টারটা বেশি ইন্টারেস্টিং, এবং অ্যাপ্লিকেশন যেহেতু প্রচুর অঙ্ক করতে হয় বলে অঙ্কগুলো খুব সহজ হয়ে যায়, এবং এটা পারবে, খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে। থিওরিক্যালের থেকে এটা বেশি, থিওরি তো অবশ্যই জানতে হবে, কিন্তু এটা বেশি অ্যাপ্লাইড পার্ট, ঠিক আছে, অ্যাপ্লিকেশন করতে হবে। তো সবার আগে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভের যে ডেফিনেশন আমরা উচ্চ মাধ্যমিক বা এইচএস থেকে যেটা জেনে এসেছিলাম, সেটাকে আরেকবার বলি। সবাই আশা করি ওটা জানো। তো ধরো আমি যদি কাউকে বলি যে ডেফিনেশনে ধরো একটা ইন্টারভাল নিলাম আই, হ্যাঁ, বললাম ক্লোজড এবং বাউন্ডেড এবি। ঠিক আছে, এটা একটা ইন্টারভাল। নট নেসেসারি যে ক্লোজড আর বাউন্ডেডই সব জায়গায় হতে হবে, যাই হোক আমি এখানে একটা নিলাম যে এবি হচ্ছে ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল। আরেকটা ফাংশন নিলাম এফ, ক্লোজড এবি থেকে আর এ, ঠিক আছে। নাম্বার ওয়ান, খুব ভালো করে দেখো। ধরো সিটা একটা ইন্টিরিয়ার পয়েন্ট, ঠিক আছে। ইন্টিরিয়ার পয়েন্টের ডেফিনেশন আমরা সবাই জানি। কাকে বলে ইন্টিরিয়ার পয়েন্ট, কে বলতে পারে? সোহম বসাক ইন্টিরিয়ার পয়েন্ট বলতে পারবে? সি আই এর একটা ইন্টিরিয়ার পয়েন্ট, মানে সি আই ইন্টিরিয়ারে আছে, ডেফিনেশন ছোট্ট করে বলো। সি আই এর ইন্টিরিয়ার পয়েন্ট মানে বলো, সি কে কেন্দ্র করে কি হবে? সি আই এর ইন্টিরিয়ার পয়েন্ট কে বলতে পারে? সি কে কেন্দ্র করে একটা নেইবারহুড পাওয়া যাবে। একটা নেইবারহুড পাওয়া যাবে সি কে কেন্দ্র করে, নাম দিলাম এনসি, যেটা কার সাবসেট হবে? Yes, sir, sir. এখানে এস নেই, এখানে আই আসবে Open না, A, comma B. Sir, open A, comma. এখানে আই, যাই হোক ওপেন না, হ্যাঁ স্যার, আই হবে। আই এর সাবসেট ক্লোজ ডে কমা বি, সেটা আই এর ইন্টেরিয়র পয়েন্টের সেটকে আমি জানতে চাইনি। আমি বলেছি সি যদি আই এর একটা ইন্টেরিয়র পয়েন্ট হয়, তাহলে সি কে কেন্দ্র করে একটা নেইবারহুড এনসি, যেটা আই এর সাবসেট, ব্যাস। এবার আই এর ইন্টেরিয়র পয়েন্ট কি সেটা তো আমরা জানি, তার মানে আই এর ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে ওপেন এবি, তার মানে সিটা হচ্ছে ওপেন এবির মধ্যে একটা পয়েন্ট, সেই তো, এটা তো বিষয়। তাহলে সি ধরে দিলাম আই এর একটা ইন্টেরিয়র পয়েন্ট, ক্লিয়ার? আচ্ছা, তার মানে যেটা বললে সেটা খারাপ কিছু বলনি, যে স্যার আই ইন্টিরিয়ার মানে আমরা জানি ওপেন এ কমা বি, তাহলে সি যদি আই ইন্টিরিয়ারে থাকে তাহলে সিটা হচ্ছে ওপেন এ কমা বি এর একটা পয়েন্ট। এফ, এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা বলতে পারবো ইজ সেড টু বি ডিফারেন্সিয়েবল অ্যাট এই সি পয়েন্টটাতে, যে সি পয়েন্টটা হচ্ছে একটা ইন্টিরিয়ার পয়েন্ট। কখন বলতে পারবো? যদি, যেটা আমরা উচ্চ মাধ্যমিক থেকে শিখে এসেছি ডেফিনেশন, লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, এটা যদি এক্সিস্ট করে। আচ্ছা, এটাকে আরেকভাবেও লেখা যায়, কেউ বলতে পারবে? আরেকভাবে লেখা যায় মানে, যদি এক্স মাইনাস সিটাকে এইচ ধরি, কেউ বলতে পারবে তাহলে কিভাবে লেখা যায় এটাকে? এক্স মাইনাস সিটাকে যদি এইচ ধরো, তাহলে এক্স যদি সি এর টেন্স স্যার করে, মানে লিমিট মানে এফ এইচ প্লাস সি। আমাকে বলো এক্স যদি সি তে টেন্স করে তাহলে এইচ কোথায় টেন্স করবে? মানে জিরো স্যার মানে এইচ টেন্ডস টু জিরো। এইচ টেন্স টু জিরো, এফ অফ এইচ প্লাস সি মাইনাস এফ অফ তাহলে এফ অফ এক্স ছিল, এক্স এর জায়গায় কত করব? এই যে এক্স এর জায়গায় কত? মানে এইচ প্লাস সি, সি প্লাস এইচ মাইনাস এফ সিটা এফ সি রাখলাম, বাই এক্স মাইনাস সি এর জায়গায় এইচ। তাহলে এইটা এক্সিস্ট করলেই হবে, এই ডেফিনেশনটা তোমরা পড়ে এসছো। তো এটাও যা, এটাও তাই। উচ্চ মাধ্যমিকে স্যারেরা বা ম্যাডামরা দুটো করেই মানে দুটোই ডেফিনেশন শেখায়। হয়তো এটা আমরা বেশি ইউজুয়ালি করে আসি, কারণ এটা দিয়ে বেশি অঙ্ক করাই, কিন্তু এটাও কিন্তু একই,
এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, জাস্ট খালি ভেরিয়েবল এক্স মাইনাস সি এর জায়গায় যদি এইচ বসাই তাহলে এইটা চলে আসছে, আর এখানে কি করতে হবে, এখানে যদি এইচ এর জায়গায় এক্স মাইনাস সি বসাই তাহলে এটা আসছে। তাহলে এই হচ্ছে ডেফিনেশন। এইটা যদি এক্সিস্ট করে তাহলে তাকে আমরা কি বলি? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো, এটা কিন্তু লিমিট, তাই না? তাহলে ডেরিভেটিভ মানে আলটিমেটলি কি একটা লিমিটিং ভ্যালু। আমরা লিমিট পড়ে এসেছি তার আগের চ্যাপ্টার, কন্টিনিউটির আগের চ্যাপ্টারে। তাহলে লিমিটের ডেফিনেশন আমরা জানি, সেই একই রকম ভাবে এটাও কিন্তু একটা লিমিটিং ভ্যালু। এক্স যখন সি তে টেন্স করছে তখন এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, সেটা যদি এক্সিস্ট করে, এক্সিস্ট করার পর যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকেই আমরা কি বলি? এফ ড্যাশ সি। তাহলে এটা কিন্তু একটা লিমিট, ঠিক আছে? তাহলে ইফ দ্য অ্যাবাভ লিমিট, এই যে ওপরের লিমিটটা, ঠিক আছে, ধরো বললাম এল, তাহলে এই যে ওপরের লিমিটটা যেটা এক্সিস্ট করছে বলে দিয়েছি, সেটা ধরো বললাম এল, তাহলে এলটাকেই বলা হবে আর কিছু না, এল ইজ সেড টু বি দ্য ডেরিভেটিভ অফ এফ। এল কেই বলা হবে এফ এর ডেরিভেটিভ। কোন পয়েন্টে? অ্যাট সি পয়েন্টে। এবং পরবর্তীকালে এটাকে আমরা কিভাবে ডিনোট করি? এফ এর ডেরিভেটিভকে আমরা কিভাবে ডিনোট করি বলো? এফ ড্যাশ কোন পয়েন্টে? সি পয়েন্টে। তাহলে এফ ড্যাশ সি, তার মানে সোজা বিষয় হচ্ছে, ব্র্যাকেটে যদি লিখি তার মানে এফ ড্যাশ সি মানে আর কিছুই না, এফ ড্যাশ সি হচ্ছে একটা লিমিটিং ভ্যালু, যেটার মান হচ্ছে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি। বোঝাতে পারলাম? এবার কোশ্চিন যেটা, আমি আরো আসবো কোশ্চিনে, আপাতত বেসিক কয়েকটা কোশ্চিন তোমাদেরকে আমি একটু ভাবাই। সেটা হচ্ছে যে ডেরিভেটিভ কিন্তু লিমিটিং ভ্যালু। তো লিমিটিং ভ্যালু যদি হয় তাহলে আমরা এর আগে চ্যাপ্টারে করে এসেছি যে লিমিট কিন্তু এক্সিস্ট করতেও পারে, নাও করতে পারে। অনেক জায়গায় অনেক ফাংশনের লিমিট অনেক পয়েন্টে এক্সিস্ট করে, অনেক পয়েন্টে আবার এক্সিস্ট করে না। তার মানে ডেরিভেটিভ কিন্তু কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ সবসময় কিন্তু পাওয়া যায় না, তাই না? কোনো কোনো ফাংশনের ডেরিভেটিভ কোনো পয়েন্টে পাওয়া যায় যখন এই লিমিটটা এক্সিস্ট করবে, আর যখন লিমিট এক্সিস্ট করবে না তখন কিন্তু তার ডেরিভেটিভ আমরা পাবো না। বা আরেকটা কথা বলি, লিমিট কিন্তু সব সময় কোনো একটা ফাংশনের ইউনিক হয়। তাহলে ইউনিক লিমিট হওয়ার ফলে যদি এরকম কোনো কেস আসে যেখানে লিমিটিং ভ্যালু একই পয়েন্টে কোনো একটা ফাংশনের একাধিক, মোর দ্যান ওয়ান, তখন কিন্তু তার ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। কারণ আমরা সবসময় জানি যে লিমিট এক্সিস্ট করতে গেলে ইট হ্যাজ টু বি ইউনিক। বোঝাতে পারলাম? তাহলে অনেক ক্ষেত্রে ডেরিভেটিভ আমরা পাই না, অনেক ফাংশন আছে যাদের আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি না। কেন করতে পারি না? কারণ এই যে লিমিটিং ভ্যালুটা, সেই লিমিটিং ভ্যালুটা হয়তো একের বেশি পাচ্ছি বা অনেক সময় পাবো না। সেই সমস্ত ক্ষেত্রে আমরা বলি যে সেই সমস্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন করা যায় না। যেমন আমি যদি কাউকে বলি যে ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ধরো বললাম কাউকে যে এফ ড্যাশ জিরো বের করো, তাহলে এই যে ফাংশনটা এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা জিরো পয়েন্টে কি ডিফারেন্সিয়েবল? মানে এর মান কি পাওয়া যাবে যদি একটা ফাইনাইট ভ্যালু পাওয়া যায়? দেখো এল মিনস কিন্তু ফাইনাইট, এই যে এল, এই এল এর মান কিন্তু ফাইনাইট। যদি বলো যে হ্যাঁ এফ ড্যাশ জিরো একটা ফাইনাইট, তাহলে এফ ড্যাশ জিরো কি লিমিটিং ভ্যালু? হ্যাঁ, হয়তো তোমরা ফর্মুলা এখন জানো বলে আর এই ডেফিনেশন ইউজ করার দরকার হয় না, কিন্তু বিষয়টা কিন্তু ডেফিনেশন থেকেই আসে। এফ ড্যাশ জিরো, আমি যদি কাউকে বলি যে লিমিট দিয়ে, পাওয়া যাবে। হ্যাঁ আমি যদি কাউকে বলি যে লিমিট দিয়ে বের করো এফ ড্যাশ জিরো, কত হয়? যদি আমি বলি কাউকে যে লিমিট দিয়ে বের করো, লিমিট মানে এফ ড্যাশ জিরো কি হবে? এফ ড্যাশ সি এর সঙ্গে তুলনা করো। এফ ড্যাশ সি মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু সি, তাহলে এফ ড্যাশ জিরো মানে লিমিট এক্স টেন্স টু জিরো। একবারে বেসিক জায়গা থেকে কিন্তু আমি পড়াচ্ছি, কারণ অনেকের না এই সমস্ত কনসেপ্ট দেখেছি আমি উচ্চ মাধ্যমিক পাস করা সত্ত্বেও ক্লিয়ার থাকে না, আমি জানি না কেন। তো সেই কারণে আমি অনার্সেও তোমাদের একেবারে বেসিক জায়গা থেকে স্টার্ট করছি, যাতে করে বিষয়টা ক্লিয়ার থাকে, কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে। আগেকার জিনিসপত্র পারলাম না, নতুন জিনিস শিখিয়ে লাভ হয় না। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু জিরো, এফ এক্স কত বলো? এই যে দিয়ে দিয়েছি স্যার এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার। আচ্ছা, এফ জিরো, জিরো পয়েন্টে এফ এক্স কি এক্সিস্ট করে? অবশ্যই করে। এফ জিরোর মান কত? জিরো জিরো বাই এক্স মাইনাস জিরো। তাই হোক, জিরো টিরো বাদ দিয়ে দাও, তাহলে এখানে দাঁড়াচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো বাই এক্স স্কোয়ার, লিমিট এক্স টেন্স টু জিরো অফ এক্স স্কোয়ার বাই এক্স। আচ্ছা, এখান থেকে একটা করে এক্স কে আমি কাটতে পারবো? ইয়েস অর নো? স্যার মানে স্যার এক্স যদি জিরো না হয় তাহলে কাটতে পারবেন। এক্স কি জিরো, হ্যাঁ কি না? না, এক্স জিরো না। কি করে বলছো এক্স জিরো না?
টেন্স Zero করছে x এর দিকে কাছাকাছি, কিন্তু স্যার। জিরো না। x টেন্স টু জিরো, ভেরি গুড। এই জিনিসটা কিন্তু অনেকে জানে না। আমি বারবার করে কি বলে দিয়েছি, আমি বলে দিয়েছি x জিরোর কাছে টেন্স করছে। দেখো, আচ্ছা আমি 2 ডাইমেনশন না একে 1 ডাইমেনশন লাগছি। ধরো এটা আমার জিরো, এই জায়গাটা বুঝতে হবে, কিন্তু অনেকে হয়তো বুঝতে পারো না। এটা আমার জিরো। আমি যদি কাউকে বলি x টেন্স টু জিরো, তার মানে x জিরোর দিকে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু এটা 1 ডাইমেনশনাল, সেহেতু ডাইমেনশন 1। তার মানে এই দিক থেকে উপর দিক থেকে আসতে পারে না, কিন্তু জিরোর দিকে একমাত্র দুভাবে অ্যাপ্রোচ করতে পারে। কেউ বলতে পারবে কোন দিক বরাবর জিরোর দিকে অ্যাপ্রোচ করবে এক্স? এক্স দু রকম ভাবে জিরোর দিকে অ্যাপ্রোচ করতে পারে। স্যার লেফট আর রাইট। নেগেটিভ কারেক্ট। এক হচ্ছে Negative পজিটিভ দিক থেকে, এক হচ্ছে পজিটিভ দিক থেকে জিরোর কাছে। তার মানে আস্তে 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 এই দিকে আসছে, তারপরে আসছে, তারপরে আসছে, আস্তে 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 জিরোর কাছে যাচ্ছে। আরেকটা হচ্ছে নেগেটিভ দিক থেকে এক্স জিরোর কাছে আসতে পারে, পারে না? তো এরকম ভাবে দুদিক থেকে এক্স জিরোর কাছে আসতে পারে। কিন্তু এক্স যখনই আমি বলে দিব জিরো টেন্স করছে, তার মানে এক্স কিন্তু জিরো না, এক্সাক্ট জিরো না। আমি এক্সাক্ট জিরো হলে বলতাম এক্স ইকুয়াল টু জিরো। আর এক্স টেন্স টু জিরো মানে এক্স জিরো না, জিরোর খুব কাছে। এক্স টেন্স টু জিরো মানে এক্স এর মান পয়েন্ট এত হতে পারে, বা এক্স এর মান পয়েন্ট মাইনাস পয়েন্ট এত হতে পারে, কারণ এটা নেগেটিভ দিক থেকে জিরোর কাছে যাচ্ছে, এটা পজিটিভ দিক থেকে জিরোর কাছে যাচ্ছে। তো জিরোর কাছে যাওয়া মানে খুব ক্ষুদ্র ভ্যালু হতে পারে, কিন্তু এক্সাক্ট জিরো না। যেহেতু এক্সটা এক্সাক্ট জিরো না, তাহলে এখান থেকে কি বলতে পারি আমরা? একটা করে এক্স কেটে গেল, লিমিট এক্স টেন্স টু জিরো, থাকলো এক্স। এবার বলো এক্স যখন জিরোর কাছে যাচ্ছে, তখন এই এক্সটা কোথায় যাবে, কার দিকে টেন্স করবে? জিরোর দিকে। এটা জিরোর দিকে টেন্স করবে। তার মানে এর লিমিটিং ভ্যালু হচ্ছে জিরো। এবার যদি আমরা ডেফিনিশন ইউজ না করে, যদি ফর্মুলা যেটা আমরা ছোটবেলা থেকে জানি যে হ্যাঁ এফ যদি এক্স স্কোয়ার হয়, তাহলে এফ ড্যাশ এক্স হবে হচ্ছে 2x, আর এখানে জিরো বসিয়ে দিই, তাহলে জিরো। তাহলে আলটিমেটলি আমরা কি ডেফিনিশন ইউজ করে পরবর্তীকালে দেখি যে অনেক টাইম সাপেক্ষ, সেই জন্য আমরা বিভিন্ন ফর্মুলা ইউজ করি, এবং ফর্মুলা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভের ভ্যালুগুলো পেয়ে যাই। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। এবার এই বিষয়টার পাশাপাশি দুটো জিনিস, তাহলে এবার একটা জিনিস জানতে পারলাম যে হ্যাঁ কোনো একটা লিমিটিং ভ্যালু, তার মানে এক্স যদি সি এর দিকে টেন্স করে, তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে এক্স তো সি এর দিকে টেন্স করছে, কিন্তু এক্স তাহলে কি বরাবর টেন্স করছে, মানে পজিটিভ দিক থেকে না নেগেটিভ দিক থেকে? সেই অনুসারে দুটো আলাদা আলাদা আবার ডেরিভেটিভ হয়, সবাই জানো। একটা হচ্ছে কি রাইট হ্যান্ড, তাই না, রাইট হ্যান্ড ডেরিভেটিভ, আর একটা লেফট হ্যান্ডেড লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তো এই রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড ডেরিভেটিভটাও আমরা দেখবো, সেটা হচ্ছে নাম্বার 2, 2 নম্বর। এবার আচ্ছা 2 নম্বর কি? তার আগে একটা জিনিস বলে দিই, তার আগে আরেকটা জিনিস বলে দিই ছোট্ট করে এখানে নোট দিয়ে। যেহেতু সিটা একটা ইন্টেরিয়র পয়েন্ট, ঠিক আছে, যেহেতু সি হচ্ছে একটা ইন্টেরিয়র পয়েন্ট অফ আই, তাহলে ইন অর্ডার দ্যাট লিমিট অত, হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, এটা এক্সিস্ট করবে, ঠিক আছে, ইট মে এক্সিস্ট কখন? যখন বোথ দ্য লিমিটস, এই দুটো লিমিটকেও এক্সিস্ট করতে হবে। কোন কোন দুটো লিমিট? একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু সি প্লাস, সি প্লাস মানে আর কিছুই না, সি এর দিকে এগোচ্ছে। ধরো এটা যদি সি হয়, তাহলে এক্সটা সি এর দিকে এগোচ্ছে, কিন্তু পজিটিভ দিক থেকে। বুঝতে পারা যাচ্ছে? এই এক্স টেন্স টু সি প্লাস এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, এটাকে এক্সিস্ট করতে হবে। তার পাশাপাশি বিসাইড দ্যাট লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, সেটাকেও এক্সিস্ট করতে হবে। এবং পাশাপাশি শুধু এক্সিস্ট করলে হবে না, তার পাশাপাশি কি হতে হবে, কে বলতে পারে? সমান হতে হবে। সমান হতে হবে, কারেক্ট। তাহলে শুড এক্সিস্ট অ্যান্ড শুড বি বা মাস্ট বি, যা ইচ্ছে, ইকুয়াল। কারণ একটু আগেই আমরা বলেছি যদি ইকুয়াল না হয়, ধরো ডিফারেন্ট হলো, তাহলে কি হবে? যদি এরা ডিফারেন্ট হয়ে যায়, তাহলে এই যে লিমিটিং ভ্যালুটা সেটা আলাদা আলাদা হচ্ছে, ইউনিক হচ্ছে না। কিন্তু আমরা জানি যে কোনো ফাংশনের লিমিট সব সময় কি হয়, এক্সিস্ট করলে ইউনিক হতেই হবে। এটা সিকোয়েন্সের লিমিটের ক্ষেত্রে আমরা শিখেছি যে লিমিট ইউনিক হতে হবে, ফাংশনের লিমিটের ক্ষেত্রে আমরা শিখেছি যে লিমিট এক্সিস্ট করতে গেলে ফাইনাইট হতে হবে এবং
ইউনিক হতে হবে। ক্লিয়ার? তাহলে এটা ইন্টিরিয়ার পয়েন্টের ক্ষেত্রে বোঝাতে পেরেছি। ধরো আমি একটা ফাংশন নিচ্ছি, হ্যাঁ, বললাম যে এফ হচ্ছে একটা ফাংশন আর থেকে আরে বি ডিফাইন্ড বাই fx ইকুয়াল টু মড এক্স। ঠিক আছে, আচ্ছা ডোমেনটা গোটা আর নিয়ে নিয়েছি, ঠিক আছে, fx ইকুয়াল টু মড এক্স। আচ্ছা এবার আমরা এইটা চেক করব যে 0 পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা। ঠিক আছে, এর ডেরিভেটিভ 0 পয়েন্টে এক্সিস্ট করে কিনা চেক করব। তো 0 পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে এটা জানো? এটা খুব কমন এক্সাম্পল। করে না স্যার, করে না, কারণ রিজন ওই তো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আমরা আগে বের করে দেখি, দেখি তারা সমান হচ্ছে কিনা, এক্সিস্ট করছে কিনা। যদি দেখি যে তারা এক্সিস্ট করছে কিন্তু আনইকুয়াল, এক্স আসবে আর একটা মাইনাস এক্স আসবে। আচ্ছা তাহলে রাইট হ্যান্ড লিমিট কে না এইভাবে লেখা হয়, আর এফ ড্যাশ কোন পয়েন্টে চেক করেছি 0, এই যে এইটা। তাহলে ফর্মুলা কি লিমিট। আচ্ছা তার আগে এখানে বলো সবার আগে জিরোটা কি ধরনের পয়েন্ট, মানে আর এর ইন্টিরিয়ার পয়েন্ট। তো জিরোটা আর এর ইন্টিরিয়ার পয়েন্ট কিনা? আর এর ইন্টিরিয়ার পয়েন্ট কি হয়? আর এর ইন্টিরিয়ার পয়েন্টের সেট কি কে বলতে পারে? আর ইন্টিরিয়ার কত? হোয়াট ইজ আর ইন্টিরিয়ার? স্যার কোলোস সেট গোটা আটটাই হবে, পুরোটা 8টাই স্যার। গোটা আটটাই। এই জন্য বারবার করে বলেছি আগের জিনিসপত্রগুলো কিন্তু পড়বে। আমি তোমাদের বারবার করে বলছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড। একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল তার মানে এটা না যে সেটা আর পড়তে হবে না। বুঝতে পেরেছো? আমি যে কোনো চ্যাপ্টারই এর পরে করাবো, যে কোনো জিনিসই অ্যানালিসিস হোক বা অন্যান্য পেপারও হোক, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কোরিলেটেড। সবসময় সবকিছু প্র্যাকটিস করে থাকতে হবে। এই যে ইন্টিরিয়ার পয়েন্ট, লিমিট পয়েন্ট সবকিছু প্র্যাকটিস করে থাকতে হবে সবসময়। যাই হোক, তো আর এফ ড্যাশ 0 হচ্ছে, আর তাহলে 0 হচ্ছে আর এর ইন্টিরিয়ার পয়েন্ট। তাহলে ইন্টিরিয়ার পয়েন্টের ক্ষেত্রে আমরা একটু আগে যেটা লিখলাম সেই ক্ষেত্রে হচ্ছে যে একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, তার মানে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স মাইনাস এফ 0 বাই এক্স মাইনাস 0। দেখি তো এটা কত হচ্ছে। আর সিমিলারলি আমরা এল এফ ড্যাশ 0টাও বের করবো, যেটা আর কিছুই না লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স মাইনাস এফ 0 বাই এক্স মাইনাস 0। ক্লিয়ার? আচ্ছা আর এফ ড্যাশ 0 কত হয়? লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স মানে মড এক্স, তাই তো? আচ্ছা কিন্তু 0 প্লাস আছে, 0 প্লাস মানে এটা যদি 0 হয় তার মানে মড এক্স আমরা কি জানি যে এফ এক্স ইকুয়াল টু যদি মড এক্স হয় তাহলে মড এক্স কিন্তু দু রকমের ভ্যালু নেয়। মড এক্স হচ্ছে কি রকমের ভ্যালু নেয় বলো? কখনো একটা এক্স আর একটা মাইনাস এক্স। একটা এক্স একটা মাইনাস এক্স। জিরো এক্স কখন নেয়? greater than 0 না না, greater than 0 ইকুয়াল টু 0 হলো এক্স নেয়। হ্যাঁ, এক্স এর মান যদি 0 বসাই তাহলে এফ 0 কত হয়? 0। তাহলে ওটাও তো এক্স এর সাথেই সমান। আর মাইনাস এক্স কখন হয়? যখন এক্স নেগেটিভ হয়। তাহলে যখন এক্স টেন্ডস টু 0 প্লাস আছে তখন আমরা একটা কাজ করি, আমরা একবারে 0 প্লাস মানে প্লাস দিক থেকে এগোচ্ছে, তো 0 দিকে, 0 প্লাস মানে এই দিক থেকে এগোচ্ছে, তাহলে ফাংশনটা 0 থেকে বেশি বড়, সেই জন্য শুধু এক্স। আচ্ছা এফ 0 মানে 0 বাই এক্স মাইনাস 0। এক্স এক্স কেটে দাও, যেহেতু এক্সটা টেন্ডস টু 0 মানে নন জিরো, তাহলে 1। আর এখানে সিমিলারলি এল এফ ড্যাশ 0 কত হবে? মাইনাস এক্স। এটা মাইনাস এক্স মাইনাস 0 এক্স মাইনাস 0, তার মানে মাইনাস 1। তাহলে বোঝাই যাচ্ছে যেহেতু অ্যাজ এল এফ ড্যাশ 0 আর আর এফ ড্যাশ 0 এরা সমান না, কারণ ডিফারেন্সিয়েশন হচ্ছে আর কিছুই না, একটা লিমিট। লিমিট সবসময় বললাম যে কি হতে হবে? ইউনিক। তাহলে এফ ড্যাশ 0 কি হবে? এক্সিস্ট করে না। তার মানে এফ ড্যাশ 0 যদি এক্সিস্ট না করে তাহলে এফ 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে যে কোনো যত বড়ই তুমি ডিফারেন্সিয়েশন নিয়ে পড়ো, যে কোনো জায়গায় পরবর্তীকালে হায়ার স্টাডিজ করো, যত বড় লেভেলেরই ম্যাথমেটিশিয়ান হও, যত বড় জায়গাতেই তোমরা রিসার্চ করো, যা খুশি করো, বেসিক জায়গা কিন্তু ভোলা যাবে না। মানে যে কোনো ডেফিনেশন, যে কোনো কিছুরই কিন্তু মূল বেস এইটাই, এল এফ ড্যাশ 0 আর এফ ড্যাশ 0 শুধু এফ ড্যাশ 0 বা এল এফ ড্যাশ সি আর এফ ড্যাশ সি শুধু এফ ড্যাশ সি। এর ওপর
ডিপেন্ড করেই কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা সেটা চেক করা যায়। বাকি কিন্তু অনেক পদ্ধতি আছে, এটা ওটা বিভিন্ন থিওরেম বিভিন্ন অ্যাপ্লিকেশন, কিন্তু বেসিক এইটাই। কারোর যদি ইচ্ছা হয় স্যার প্রচুর বড় ফাংশন, স্যার কি করে বুঝে যাচ্ছে যে কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা, কোনো বইতে ফাট করে লিখে দিচ্ছে এটা ডিফারেন্সিয়েবল এটা ডিফারেন্সিয়েবল না, বুঝছে না, বোঝার কোনো উপায় নেই। এটা একটাই উপায়, সেটা হচ্ছে এই পদ্ধতি যেটা আমি বললাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট। হ্যাঁ, জিওমেট্রিক একটা পদ্ধতি আছে, আমি শেখাবো যে জিওমেট্রি ছবি এঁকে বোঝা যায় কোন একটা ফাংশন কোন একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে কি হবে না। আসছি আমি। আচ্ছা 2 নম্বর দেখো, 1 নম্বরে সিটাকে কি নিয়েছিলাম, সিটাকে নিয়েছিলাম আয়ের ইন্টিরিয়ার পয়েন্ট। আচ্ছা 2 নম্বর, এবার আমরা সিটাকে লেট সি কে বললাম এ। সি যদি এ হয়ে যায় তার মানে ইন্টারভ্যালটা কত নিয়েছিলাম গো আমরা, ক্লোজড এ কমা বি। সিটা তারে কি নিলাম বলো তো এবার, এ নেওয়া মানে সিটা কি নিলাম বলো। স্যার মানে Supreme. এন্ড পয়েন্ট। ইন্টারভালের কোন এন্ড পয়েন্ট, কোন দিকের এন্ড পয়েন্ট, লেফট হ্যান্ড হ্যাঁ। পয়েন্ট। লেফট Left. এন্ড পয়েন্ট, সি বি দা লেফট এন্ড পয়েন্ট। তাহলে এবার বলো তো সিটা কি আর ইন্টিরিয়ার পয়েন্ট হবে, হবে না স্যার। হবে না। যদি ইন্টিরিয়ার পয়েন্ট না হয়, বিষয়টা ভালো করে বোঝো, এটা আমাদের ক্লোজড এ বি, ছবিটা দেখো। আগের বার সিটা মাঝখানে ছিল, মাঝখানে মানে ইন্টিরিয়ার পয়েন্ট, ইন্টিরিয়ার পয়েন্ট মানে এ আর বি হবে না। কিন্তু এইবার সিটা কোথায় আছে, এবার সিটা আছে হচ্ছে এই জায়গাটা। আচ্ছা আমি একটু বলে দিই, যদি সিটা এই সমস্ত জায়গায় থাকে তাহলে ডান দিক থেকে সিতে টেন্স করতে পারে ফাংশন এক্স, আর বাদিক থেকেও এক্স সিতে টেন্স করতে পারে, তাই না? তার মানে রাইট হ্যান্ড লিমিটও এক্সিস্ট করবে, লেফট হ্যান্ড লিমিটও এক্সিস্ট করবে। কিন্তু এইবার যদি সিটা এই জায়গাতে হয় তাহলে এবার বলো তো কোন লিমিটটা এক্সিস্ট করবে আর কোনটা করবে না। স্যার রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করবে। তার মানে Left hand এবার করবে এটা না। সি, কিন্তু হ্যাঁ এই লাল কালি এটা সি, তাহলে এবার এটা যদি সি হয় তাহলে এই দিক থেকে যদি সি তে অ্যাপ্রোচ করে তাহলে কোন লিমিট এটা, এক্স এক্স যদি এই দিক থেকে সি তে অ্যাপ্রোচ করে, ডান দিক থেকে এই দিক থেকে অ্যাপ্রোচ করছে সি তে, রাইট হ্যান্ড স্যার। তাহলে ডান দিক থেকে Right hand, করছে, ডান দিক থেকে, এই যে ডান দিক থেকে করছে, তাহলে রাইট হ্যান্ড। আচ্ছা কেউ বলতে পারবে এই দিক থেকে সি তে অ্যাপ্রোচ করতে পারে এক্স, এক্ষেত্রে হবে না। কেন? কারণ কারণ ফাংশনটা যেখানে ডিফাইন করা আছে ক্লোজড এ থেকে বি, তার বাইরে আমি জানি না তো, তার বাইরে এক্স হলে ফাংশন কি হবে জানি তো না। তাহলে এখানে এক্স নিলে আমি নিতে পারবো না তো, কারণ ডোমেন কি, এই যে ফাংশনের ডোমেন তো বলে দিয়েছি যে আইটা হচ্ছে ফাংশনের ডোমেন, এই যে ক্লোজড এবি। তাহলে ক্লোজড এবির বাইরে ফাংশন কি করছে আমরা জানি না, সেজন্য লেফট হ্যান্ড লিমিট যেটা সেটা আর এবার নেওয়া যাবে না। আমার কথাটা বোঝা গেল? তাহলে এবার শুধুমাত্র ডেরিভেটিভ মানে কোন লিমিটটা এক্সিস্ট করবে, রাইট হ্যান্ড। রাইট হ্যান্ড লিমিট। তাহলে এইবার এই ক্ষেত্রে কি বলতে পারি, এফ ইজ সেইড টু বি ডিফারেন্সিয়েবল। বোঝা যাচ্ছে বিষয়টা? এগুলো কিন্তু খুব বেসিক কনসেপ্ট, সবাইকে ক্লিয়ার করে নিতে হবে। ডেফিনেশন একটু জেনে নিলাম, কয়েকটা অঙ্ক করে নিলাম, সেটা কিন্তু শেখা না, শিখতে গেলে একবারে মূল বিষয় থেকে শিখতে হবে। তাহলে এফ লেফট হ্যান্ড পয়েন্টে ডিফারেন্সিয়েবল কখন বলতে পারি, কে বলতে পারে তাহলে বলো, ইফ যদি কি হবে, লিমিট কোনটা এক্সিস্ট করবে, x টেন্ডস টু a প্লাস fx মাইনাস fa। আচ্ছা a আর c কিন্তু সেম এখানে, হ্যাঁ এই জন্য তো সিও নিতে পারো, কোনো অসুবিধা নেই, বাই এক্স মাইনাস সি। এইটা যদি এক্সিস্ট করে, লেফট হ্যান্ড এখানে এক্সিস্টেন্সের কোনো ব্যাপার নেই, তাহলে এই সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র রাইট হ্যান্ডটা এক্সিস্ট করলেই হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্ড ইজ ডিনোটেড বাই, এটাকে ডিনোট করাই কি দিয়ে, এফ ড্যাশ এ। সিমিলারলি কে বলতে পারে, যদি সিটা রাইট এন্ড পয়েন্ট হয় বি হয়, মানে এটা যদি সি হয়, তাহলে স্যার লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে। এবার এইটা সি, ঠিক আছে বোঝা যাচ্ছে একই জিনিস। তাহলে সি বি দা রাইট এন্ড পয়েন্ট অফ আই। তাহলে এইবার কি করবে, এবার এক্স এই বরাবর এক্সিস্ট ইয়ে করে টেন্স করছে সি এর দিকে, কিন্তু এই দিকে হবে না। তাহলে এফ ইজ সেইড টু বি, বলো তাহলে কি বলতে পারি, এফ ইজ সেইড টু বি ডিফারেন্সিয়েবল, তাই তো?
অ্যাট এ, কখন ইফ, যদি আবার লেফট হ্যান্ড মানে লিমিট এক্স টেন্ডস টু বি মাইনাস, যেহেতু সি আর বিটাকে একই ধরে নিচ্ছি, ও এ না সরি, কি হবে এখানে বি, বি আর সি একই, সি দিয়েও প্রকাশ করলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এফ এক্স মাইনাস এফ বি বাই এক্স মাইনাস বি, এটা যদি এক্সিস্ট করে, ঠিক আছে। আর এটা যদি এক্সিস্ট করে তাহলে এটাকে কি নাম দিই আমরা বলো? একই রকম ভাবে এটাকে ডিনোট করা হয়, ইজ ডিনোটেড বাই এফ ড্যাশ বি। তাহলে এন্ড পয়েন্ট হলে কিন্তু আর লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুটো করে লিমিট এক্সিস্ট করার দরকার পড়ে না, একটা করলেই হয়। কিন্তু যদি ইন্টিরিয়ার পয়েন্ট হয়, এই কেসটা, এই যে এটাই ভাইটাল কেস, তাহলে কিন্তু দুটোই চেক করতে হবে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড। তারা যদি সমান হয় তাহলে ফাংশনটা সেই পয়েন্টে ডিফারেন্সিয়েবল, আর তারা যদি সমান না হয় বা এরকম হলো যে একটা এক্সিস্ট করছে আরেকটা এক্সিস্ট করছে না, তাহলেও কিন্তু হবে না, ঠিক আছে। দুটোকেই এক্সিস্ট করতে হবে এবং দুটোকেই সমান হতে হবে। এই যে আন্ডারলাইন দিয়ে দাও এর নিচে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আচ্ছা, এইবার ধরো অনেক সময় না জিওমেট্রি দেখেও বোঝা যায় যে কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হবে কি হবে না। কিরকম বিষয়, আমি একটু একটা ছবি আঁকি তাহলে ক্লিয়ার হবে। ডেফিনেশন তো অনেকে ইউজ করে, তো ডেফিনেশন ছাড়া অনেকে বলে যে স্যার যদি ছবি দেওয়া থাকে কোনো একটা ফাংশনে তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা বলা যায়। যেমন কন্টিনিউটির ক্ষেত্রে বলা যায়। আমি কন্টিনিউটির ক্ষেত্রে তোমাদেরকে বলেছি যে ধরো একটা ফাংশন আমি ছবি আঁকছি, হ্যাঁ, ঠিক আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, বা এটা এক্স অ্যাক্সিস এটা এফ এক্স অ্যাক্সিস, যা ইচ্ছা। তো একটা ফাংশনে আমি ছবি আঁকছি, ধরো ফাংশনটার এটাই হচ্ছে ডোমেন, হ্যাঁ এটা ডোমেন, এটা একটা ফাংশনের ছবি আঁকলাম, ঠিক আছে, ডোমেনের মধ্যে ফাংশনের একটা ছবি আঁকলাম। তো এই যে ফাংশনটা আঁকলাম, সেই ফাংশনটা যেটা ডোমেন আছে সেই ডোমেনটাকে ধরো আমি এ বি নাম দিলাম, ক্লোজড ইন্টারভাল, যা ইচ্ছা, ওপেনও হতে পারে, সব হতে পারে। তো এই যে ফাংশনটা ছবি আঁকলাম, এই ফাংশনটা কি কন্টিনিউয়াস না কোথাও ডিসকন্টিনিউটি আছে ফাংশনটার? কন্টিনিউয়াস স্যার। সোজা কথা, কন্টিনিউটি বা ডিসকন্টিনিউটি কি দেখে বোঝা যায়? যদি আমি ছবিটা আঁকতে 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 কোথাও পেনটা উঠিয়ে ফেলি কোনো জায়গায়, তাহলে ডিসকন্টিনিউটি, আর যদি পেন না উঠাই তাহলে কন্টিনিউয়াস। যেরকম আমি যদি এই ছবিটা আঁকি, তাহলে এই ছবিটা দেখো আমি যদি এখান থেকে শুরু করি, শুরু করতে 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 এখানে পেনটা উঠিয়ে নিলাম, নিয়ে আবার এখান থেকে শুরু করলাম, তাহলে অবশ্যই ফাংশনটা কি হবে? ডিসকন্টিনিউয়াস। কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে? এটা হচ্ছে পয়েন্টটা, এর আগে একরকম এর পরে একরকম ফাংশনটা, তাই না? তাহলে এখানে কন্টিনিউয়াস হবে না এই পয়েন্টে ফাংশনটা, যদি এটাকে সি ধরি তাহলে ডিসকন্টিনিউটি থাকবে। তো এরকম ভাবে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ থেকে আমরা ডেরিভেটিভ কোন একটা ফাংশনের হচ্ছে কিনা বা পাওয়া যাচ্ছে কিনা, কি পাওয়া এক্সিস্ট করছে কিনা, সেটা আমরা ছবি দেখে বুঝতে পারি। কিরকম? ধরো আমি একটা ছবি আঁকছি, হ্যাঁ, বা সব থেকে ভালো বিষয় হচ্ছে এই যে ফাংশনটা এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এটা 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল না তো? কেন জানো? যদি এফ এক্স ইকুয়াল টু মড এক্স এর কেউ ছবি আঁকি, এফ এক্স ইকুয়াল টু মড এক্স, হ্যাঁ, মড এক্স মানে এক্স কখন, যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর মাইনাস এক্স কখন, যখন এক্স নেগেটিভ। আচ্ছা, পজিটিভ নেগেটিভ দুটোই আছে বলে আমি দুটোই করছি, তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা এফ এক্স অ্যাক্সিস। আচ্ছা, এফ এক্স এর জায়গায় যদি ওয়াই নাম দিই, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স কেউ ছবি আঁকতে পারবে? কিরকম ছবি হবে ওয়াই ইকুয়াল টু এক্স? মূলবিন্দুগামী সরলরেখা হবে স্যার। মূল বিন্দুগামী সরলরেখা হবে, কিন্তু কত দূর আঁকবো? গোটাটা আঁকবো এরকম? গোটাটা আঁকবো? না স্যার, এটা তো মূল বিন্দুগামী সরলরেখা, কতটা আঁকবো? তার পজিটিভ দিকটা নেবেন খালি। শুধুমাত্র না, ফার্স্ট পজিটিভ কেন? কোয়াড্রেন্ট হবে, জিরো নেব, ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট আচ্ছা, কোয়ার্টার। মূল বিন্দু থেকে পজিটিভ। হ্যাঁ, তার মানে এক্স, এই যে এটা এক্স, তো তার মানে এটা 0 আর এটা মাইনাস এক্স, এটা নেগেটিভ। তার মানে এই 0 থেকে শুরু করে আমি পজিটিভ দিকে সব নিতে পারবো। এটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এক্স। এখনো শেষ হয়নি। আর যখন এক্স নেগেটিভ তখন ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স মানে এটা 45, আর ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স হলে স্লোপ কত, নতি কত, 145, তাই না? এই যে 145, তার মানে এইটা হবে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, এটা নেগেটিভ থেকে। তাহলে এইটা হচ্ছে মড এক্স। এই মড এক্স 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল না, কেন জানো? বলছে কোনো একটা ফাংশন
কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল হতে গেলে, ভালো করে আমার কথাটা শোনো, কোনো একটা ফাংশন কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল হতে গেলে সেই পয়েন্টে একটাই ট্যানজেন্ট বা স্পর্শক আঁকা যায়। যেহেতু এখানে একাধিক স্পর্শক বা ট্যানজেন্ট আঁকা যাচ্ছে, সেহেতু ফাংশনটা এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। কথাটা বুঝতে পারলে? ফাংশনটা এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। তাহলে ধরো আমি আরেকটা ছবি আঁকছি এরকম, ঠিক আছে? ধরো একটা ছবি আঁকছি, ধরো একটা ফাংশন দিলাম, হ্যাঁ, এরকম একটা ফাংশন দিলাম। আচ্ছা, এই ফাংশনটা যেটা আমি আঁকলাম, ঠিক আছে, দেখো তো, যদি আমি বলি যে এই ফাংশনটা কোথাও এরকম, মানে এই ফাংশনটা এমন কোনো পয়েন্ট আছে যেখানে ডিফারেন্সিয়েবল হচ্ছে না, তাহলে চেক করতে গেলে কি করতে হবে? আমাদের প্রত্যেকটা পয়েন্টে না এখানে করে একটা করে মানে ট্যানজেন্ট রাখতে হবে। যদি কোনো পয়েন্টে একের বেশি ট্যানজেন্ট হয়ে যায়, তাহলে ফাংশনটা সেই পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। তাহলে ধরো এরকম একটা কার্ভ আছে, এই কার্ভটাকে বলে স্মুথ। স্মুথ কেন বলা হয় বলছি। ধরো এই একটা কার্ভ, এই পয়েন্টে ট্যানজেন্ট আঁকবো, কটা ট্যানজেন্ট হবে এই পয়েন্টে? স্যার একটা হবে। একটাই হবে। আচ্ছা, তাহলে ফাংশনটা একটা যেহেতু ট্যানজেন্ট, তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। আচ্ছা, এখানে? স্যার এখানেও মানে একটাই হবে। আচ্ছা, তাহলে এরকম কোনো পয়েন্ট পাবো এই গোটা কার্ভের ক্ষেত্রে যেখানে ফাংশনটা, যে পয়েন্টে ফাংশনটা কি আছে, যে ফাংশনটার একাধিক বা একের বেশি ট্যানজেন্ট আমরা আঁকতে পারবো, এরকম কোনো পয়েন্ট পাবো ফাংশনের ক্ষেত্রে? পাবো না। না স্যার। যদি আমরা এরকম ফাংশন নিয়ে এবার, কে বলতে পারে এই ফাংশনটাতে এমন কোনো পয়েন্ট পাবো যেখানে একাধিক ট্যানজেন্ট? অনেকগুলো পয়েন্ট আছে স্যার, পাওয়া যাবে স্যার, এখানে ডেরিভেবল হবে না। এই পয়েন্টটাতে হবে না স্যার, একাধিক পাওয়া যাবে স্যার। প্রচুর স্পর্শক, এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে অনেক পাওয়া যাবে। একাধিক তাহলে বুঝতে পারছো কোন পয়েন্ট গুলোতে পাওয়া যায়? মানে মডেক্স এর ছবিটা মনে আছে কিরকম এঁকেছিলাম? এরকম। তার মানে ব্যাপারটাকে যদি ভাবো যে একটা পাহাড়ের চূড়ার সঙ্গে যদি কম্পেয়ার করো, পিক, এগুলো হচ্ছে পিক পয়েন্ট। এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই টাইপের যদি কার্ভ গুলো হয়, পিক পয়েন্ট গুলোতে কোনো সময় ফাংশনটার একটা ট্যানজেন্ট পাওয়া যাবে না, সবসময় একের বেশি ট্যানজেন্ট পাওয়া যাবে, এবং এই জন্য এই পিক পয়েন্ট গুলোতে ফাংশনটা কিন্তু ডিফারেন্সিয়েবল হয় না। মডেক্স এর ক্ষেত্রে এই যে এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা ফাংশনটা কি হয়? ডিফারেন্সিয়েবল হয় না। মাথায় থাকবে এটা, এই পয়েন্টগুলোতে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না। কিন্তু এই কার্ভের ক্ষেত্রে দেখো কোথাও কোনো প্রবলেম নেই, এই কার্ভের ক্ষেত্রে কোথাও কোনো প্রবলেম নেই। তাহলে এই যে এই সমস্ত কার্ভগুলোকে না স্মুথ কার্ভ বলা হয়। যে স্মুথের একটা ডেফিনেশন আছে, সেটা আমি পরে ওখানে ডিটেলসে আসবো না, কিন্তু ডিটেলসে এখনো যাচ্ছি না, কিন্তু মোটামুটি মাথায় রেখো যে এই ধরনের কার্ভগুলো হচ্ছে স্মুথ কার্ভ, কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল এগুলো বলে। যাই হোক, সেটা পরে আসছি, ঠিক আছে? তো এই কার্ভগুলো কিন্তু ফাংশনকে ডিফারেন্সিয়েবল না। এবার একটা কোশ্চিন, যে ফাংশনের ডেরিভেটিভের সাথে হঠাৎ করে এই স্লোপ বা ট্যানজেন্ট এদের তুলনা কেন করা হয়? আমি ধরো একটা স্ট্রেট লাইন নিলাম, কাউকে বললাম যে y is equal to mx plus c, একটা স্ট্রেট লাইন, হ্যাঁ, ক্লিয়ার? তো কাউকে যদি বলি যেখানে m কি আর c কি, সবাই জানো? হ্যাঁ স্যার, এম স্যার কোনটা? যদি আমি কাউকে একটা ছবি এঁকে দিই, বললাম যে এটা একটা স্ট্রেট লাইন, তাহলে এখানে m কোনটা? m হচ্ছে এই যে পজিটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গে, এটা এক্স অ্যাক্সিস তো, পজিটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গে একটা স্ট্রেট লাইন যে অ্যাঙ্গেল করে, ধরলাম যদি এটা থিটা হয়, তাহলে m কত হবে? স্যার ট্যান থিটা। ট্যান মানে কি? ট্যান এর ফুল ফর্ম কি? ট্যানজেন্ট। ট্যানজেন্ট স্যার। ট্যানজেন্ট। এটা কিন্তু ছোটবেলা থেকে কিন্তু আমরা সংক্ষেপে পড়ি ট্যান, কিন্তু এই যে কস মানে কোসাইন, তাই না? সাইন, কোসাইন, ট্যানজেন্ট, তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। ট্যান মানে আর কিছুই না, ট্যানজেন্ট অফ থিটা। এই স্ট্রেট লাইনটার জানো ট্যানজেন্ট কি হয়? একটা স্ট্রেট লাইনের ট্যানজেন্ট কি হয়? একটা স্ট্রেট লাইন এই পয়েন্টে তার ট্যানজেন্ট কি হবে জানো? আমি যদি কাউকে বলি যে এই কার্ভটার এই পয়েন্টে ট্যানজেন্ট, সবাই পারবে, কিন্তু এই স্ট্রেট লাইনের ট্যানজেন্ট কি হয় জানো? কার্ভের ট্যানজেন্ট তো আমরা সবাই জানি, যেটা কার্ভের ট্যানজেন্ট মানে এটা একটা কার্ভ দেওয়া আছে,
আমি যদি কাউকে বলি যে এই পয়েন্টে ট্যানজেন্ট কি হবে, সবাই ছবি এঁকে দিবে, স্যার এই যে ট্যানজেন্ট। যাই হোক, আমার এক্সাক্ট স্ট্রেট লাইন হচ্ছে না ছবি আঁকার জন্য, কিন্তু এটা হচ্ছে ট্যানজেন্ট। এই স্ট্রেট লাইনের ক্ষেত্রে ট্যানজেন্ট কোনটা বলো? সবাই তো উচ্চ মাধ্যমিক পাস করে এসছো, খুব ভালো নাম্বার পেয়েছো। স্ট্রেট লাইনটাই। স্ট্রেট লাইনটাই কারেক্ট, ভেরি গুড। এই স্ট্রেট লাইনটাই, কারণ কোনো একটা স্ট্রেট লাইনের এই পয়েন্টে ট্যানজেন্ট কি হবে, স্ট্রেট লাইনটাই হবে, আর কিছু করার নেই। বুঝতে পারা গেছে? তাহলে এই স্ট্রেট লাইনটাই তার ট্যানজেন্ট। সেই ট্যানজেন্টটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে, থিটা। সেখান থেকেই আমরা ট্যান থিটা পেয়েছি। তাহলে এম মানে ট্যান থিটা। তাহলে এমটা কি? এমটা হচ্ছে ট্যান অফ থিটা। ট্যান অফ থিটা মানে এই যে ট্যানজেন্টটা যে অ্যাঙ্গেল করছে ওখান থেকে, মানে ডেফিনেশনটা কিন্তু এখান থেকে আছে। আমাদের ছোটবেলায় 9-10 যখন আমরা ট্যান পড়ি, কোসাইন কস, তখন কিন্তু স্যারেরা ওরকম ভাবে বোঝায় না, বলে ট্যান থিটার মানটা মুখস্থ করে নাও, ট্যান মানে হচ্ছে লম্ববাই ভূমি অমুক তমুক, এই। বুঝতে পারছো? ট্যান থিটা মানে এই যে স্ট্রেট লাইনটাই, স্ট্রেট লাইনটার ট্যানজেন্ট কিন্তু স্ট্রেট লাইনটাই। সেই ট্যানজেন্টটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেটাই হচ্ছে এম, ট্যান থিটা। ওই জন্য ট্যান থিটা বলি। এবার কাউকে যদি বলি স্ট্রেট লাইনটার ডেরিভেটিভ করো তো, ডিওয়াই ডিএক্স কত স্যার হবে? মানে স্যার এম আসবে স্যার, এম। এম আসবে। তাহলে এম আর ট্যান থিটা কি? সেম। বুঝতে পারছি? স্ট্রেট লাইনের ক্ষেত্রে, ফর এ স্ট্রেট লাইন, ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কি? ট্যান অফ থিটা, তার স্লোপের সঙ্গে সমান। এবার যদি কাউকে বলি যে একটা কার্ভের একাধিক স্লোপ ট্যানজেন্ট আছে, তাহলে একাধিক ট্যানজেন্ট থাকলে স্লোপ কতগুলো থাকবে? আমার কথাটা বুঝলি? একাধিক। বুঝতে পারছো আমার কথাটা? ধরো যে এই যে কার্ভটা, এই কার্ভটার ক্ষেত্রে ধরো এটা একটা ট্যানজেন্ট, তাহলে এই ট্যানজেন্টটা কত অ্যাঙ্গেল করছে? এই যে ট্যান থিটা, এটা। আবার এটাও একটা ট্যানজেন্ট, তাহলে এটাও একটা থিটা। উল্টো দিক থেকে যদি আমি বলি, তাহলে এবার যদি একাধিক ট্যানজেন্ট থাকে, তাহলে ট্যানজেন্ট গুলো কি করবে? পজিটিভ এক্স এর সঙ্গে একাধিক অ্যাঙ্গেল করবে। একাধিক অ্যাঙ্গেল করার ফলে কি হবে? এম এর মান কি হবে বলো? এম এর মান কি একাধিক হবে? হবে। একাধিক হবে। একাধিক এম এর হবে। মান একাধিক হওয়ার ফলে ডিওয়াই ডিএক্স ও কি হবে? একাধিক হবে। কিন্তু আমরা কি জানি? ডিওয়াই ডিএক্স ইজ এ লিমিটিং ভ্যালু। দ্যাটস ওয়াই দ্য ভ্যালু অফ ডিওয়াই ডিএক্স শুড বি ইউনিক। তাহলে একাধিক ডিওয়াই ডিএক্স হতে পারে? পারে না। তাহলে জিওমেট্রিক্যালি বিষয়টা কিন্তু ডেফিনিশন থেকেই আসছে, যে কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েশন তখনই এক্সিস্ট করবে যদি সেই পয়েন্টটাতে ফাংশনের ট্যানজেন্ট একটাই থাকে। একের বেশি ট্যানজেন্ট থাকলে ডেফিনেশনটাকে সেটা কি করছে? কন্ট্রাডিক্ট করছে। এবং তার ফলে আমরা বলতে পারি যে কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে একের বেশি ট্যানজেন্ট থাকলে সেই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। ক্লিয়ার? কোনো কোশ্চিন, এনিথিং এলস এই ব্যাপারে? দেখো বিষয়টা ক্লিয়ার হলো কিনা। বুঝতে পেরেছি? কোনো কোশ্চিন থাকলে আমাকে বলো এই বিষয়ে। দেখো যা যা মানে কোয়ারি আছে, যা যা কনফিউশন আছে, সেগুলো আমাকে বলে ক্লিয়ার করে নাও। আর যদি বলো না স্যার কোনো কনফিউশন নেই, সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আমি নেক্সট অন্য পার্টে চলে যাবো। স্যার কার্ভের মধ্যে একটা পিক থাকলে স্যার সেটা ডিসকন্টিনিউ হবে। ওই পয়েন্টে যেখানে পিক থাকবে সেখানে, যদি এখানে পিক থাকে তার মানে এই পয়েন্টটাতে ডিফারেন্সিয়েবল নয়। এই যে এই পয়েন্টটাতে, হ্যাঁ এখানে পিক আছে মানে এই পয়েন্টটাতে ডিফারেন্সিয়েবল না। এখানে পিক আছে মানে এই পয়েন্টটাতে, পয়েন্টটা কিন্তু এইটা, পয়েন্টটা তো এক্স, মানে পয়েন্ট তো এক্স, আর সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালু এটা, এটা এফ এক্স, এটা ফাংশনাল ভ্যালু। তো এখানে ট্যানজেন্ট একের বেশি আছে মানে এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। হ্যাঁ ক্লিয়ার? স্যার একটু নিচে নামলে ওখানে ডিফারেন্সিবল হবে। অবশ্যই। এটা তো স্ট্রেট লাইনের মতো ছবি এঁকেছি, তাহলে এই পয়েন্টে কটা ট্যানজেন্ট বলো? এই যে আমি যে লাল কালি দিয়ে পয়েন্ট আঁকছি, এখানে কটা ট্যানজেন্ট? এখানে একটাই, এই যে এটাই। এটাই হবে। তাহলে মানে কোন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল নয় মানে ব্যাপারটা আছে কোন একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, পার্টিকুলার একটা পয়েন্টে। তাহলে এখানে কতগুলো পয়েন্ট? এখানে একটা দুটো তিনটে চারটে, এতগুলো পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। এখানে যেরকম এই ফাংশনটা মড এক্স সব জায়গাতে ডিফারেন্সিয়েবল এক্সেপ্ট 0, মানে আমি যদি মড এক্সটা লিখি না, তাহলে মানে এইভাবে লিখি, তবে নোট, যদি আমি কাউকে বলি যে এফ এক্স ইকুয়াল টু মড এক্স ইজ ডিফারেন্সিয়েবল, তাহলে কি কোনো ভুল? না, একেবারেই ভুল না। ডিফারেন্সিয়েবল হতে পারে সব জায়গাতে, এক্সেপ্ট কোন জায়গাতে শুধু ডিফারেন্সিয়েবল না? 0 এক্স ইকুয়াল টু 0-তে শুধু ডিফারেন্সিয়েবল না। তার মানে এটা না যে সব জায়গাতে ডিফারেন্সিয়েবল না, শুধু 0-তে ডিফারেন্সিয়েবল না, বাকি সব জায়গাতে ডিফারেন্সিয়েবল। বুঝতে পেরেছি? আচ্ছা নেক্সট, এবার কোন একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয়
তাহলে জানো সেই ফাংশনটা কন্টিনিউয়াস হয়, জানা আছে? ধরো আই হচ্ছে একটা ইন্টারভাল, ঠিক আছে, আই বি এন ইন্টারভাল। একটা ফাংশন দিলাম এফ আই থেকে আর এ, be differentiable at c, ঠিক আছে, সিটা হচ্ছে আই এর মধ্যে একটা পয়েন্ট। দেন তাহলে বলছে ফাংশনটা, কোন একটা ফাংশন যদি সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলে ফাংশনটা হবে কন্টিনিউয়াস, হ্যাঁ, অ্যাট সি, সিতে কন্টিনিউয়াস। কোনো ফাংশন যদি কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেই ফাংশনটা সেখানে কন্টিনিউয়াস হবেই। ডিফারেন্সিয়েবিলিটি ইমপ্লাইজ কন্টিনিউটি, এটা যাতে মাথায় থাকে। আচ্ছা, খুব সোজা কি করে বলবো, ধরো আচ্ছা, যে কোনো পয়েন্ট, হ্যাঁ, সি বাদ দিয়ে, ফর অল এক্স আই থেকে নিলাম, সি বাদ দিয়ে, হ্যাঁ, যে কোনো এক্স যদি আই থেকে নিই, ইন্টারভাল থেকে নিই, সি ছাড়া, তাহলে এফ এক্স মাইনাস এফ সি কে দেখো তো এইভাবে লেখা যায়। এক্স কিন্তু সি না, এটা যাতে মাথায় থাকে। দেখো তো এইভাবে লেখা যায় এফ এক্স মাইনাস এফ সি কে, এফ এক্স মাইনাস এফ সি, ওপর নিচে এক্স মাইনাস সি দিয়ে কি করলাম, ওপরে এক্স মাইনাস সি, নিচে এক্স মাইনাস সি, এক্স মাইনাস সি দিয়ে ভাগ করলাম আর এক্স মাইনাস সি দিয়ে গুণ করলাম। এবার কোশ্চিনটা হচ্ছে এক্স যেহেতু সি নয় তাহলে এটা সম্ভব করা, এক্স সি হলে এটা করতে পারতাম না, তাই না? এক্স যেহেতু সি নয় তাহলে এক্স মাইনাস সি দিয়ে আমরা নিচে এক্স মাইনাস সি কে আনতে পারছি। এক্স যদি সি হয়ে যেত তাহলে এটা কিন্তু এক্সিস্ট করতো না। এক্স সি বাদ দিয়ে যে কোনো ইন্টারভ্যালের পয়েন্ট, ক্লিয়ার? যেহেতু বলে দিয়েছে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, এই যে এফ হচ্ছে সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল, তাহলে এফ যদি সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমরা এটা বলতে পারি, সিন্স এফ ইজ ডিফারেন্সিয়েবল at c, তাহলে আমরা বলতে পারি লিমিট, বলো, x টেন্ডস টু c fx মাইনাস fc বাই x মাইনাস c, যার মান হচ্ছে f ড্যাশ c, সেটা কি করে বলো? এক্সিস্ট। এক্সিস্ট করে। এক্সিস্ট করা মানে f ড্যাশ c টা কিন্তু ফাইনাইট ভ্যালু, ইনফাইনাইট না, ফাইনাইট ভ্যালু, 1 2 3 4 5 6, সে জিরো হতে পারে কিন্তু এক্সিস্ট করছে মানে ফাইনাইট ভ্যালু। কন্টিনিউটির ডেফিনিশন কি? কন্টিনিউটির উচ্চ মাধ্যমিকে তোমরা পড়েছো যে এক্স, কোন একটা ফাংশন সি পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স ইকুয়াল টু এফ সি হতে হয়, করাইনি এটা? বলিনি? লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ সি প্লাস এইচ ইজ ইকুয়াল টু এফ সি, তাই না? তো সি প্লাস এইচ কে যদি এক্স ধরে নাও একই রকম ভাবে, তাহলে এইচ মানে হচ্ছে এক্স মাইনাস সি, তাহলে এইচ জিরোতে গেলে এক্স সি তে যাবে, সি প্লাস এইচ এর জায়গায় এক্স, তাহলে একই ডেফিনিশন। তাহলে আমাদের কাজ হচ্ছে লিমিট কি দেখাতে হবে বলো, এক্স টেন্ডস টু সি, কত দেখাতে হবে বলো, এক্স সি তে কন্টিনিউয়াস হতে গেলে এফ এক্স ইকুয়াল টু এফ সি, এফ এক্স মাইনাস এফ সি, হ্যাঁ, এটা রাখলাম। আচ্ছা, একটা জিনিস কি তোমরা জানো যে এখানে এক্স নেই, যদি এখানে এক্স না থাকে তাহলে এক্স যেহেতু সি তে টেন্স করেছে কিন্তু এখানে তো এক্স নেই, তাহলে এই যে ফাংশনটা ইন্ডিপেন্ডেন্ট অফ লিমিট, এই লিমিটটার কোনো ইম্প্যাক্ট আছে এর উপর? এখানে এক্স আছে, এর উপর লিমিটটার ইম্প্যাক্ট আছে, কিন্তু এটার উপর কি লিমিটটার কোনো ইম্প্যাক্ট আছে? তার মানে লিমিট দাও বা লিমিট না দাও, এফ সির উপর এক্স টেন্ডস টু সি কোনো কাজ করতে পারে না, কারণ এখানে কোনো এক্স নেই। এটা যেহেতু এফ সি is independent of x, that's why this limit x tends to c have it no effect on fc, কোনো এফেক্ট নেই। আচ্ছা, এখান থেকে লিমিট x tends to c fx minus fc কে কি আকারে লিখেছি একটু আগে বলো, কি আকারে লিখেছি? এই যে লিখবো fx minus fc by x minus c into x minus,
আচ্ছা তোমরা এবার বলো তো যে যদি এরকম একটা ফাংশন থাকে যে লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স ইন্টু জি এক্স, তাহলে এটাকে এরকম ভাবে লেখা যায় লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্ডস টু সি জি এক্স। তাহলে এরকম ভাবেই এইখানে একটা ফাংশন আছে এফ এক্স, এরকম একটা ফাংশন আছে জি এক্স, তাহলে এটাকে কিভাবে লিখবো? করা যাবে আলাদা আলাদা দুটোকে? যদি দুটোকে আলাদা আলাদা করা যায় তাহলে কি লিখবো? লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, ক্লিয়ার, ইন্টু লিমিট এক্স টেন্ডস টু সি এক্স মাইনাস সি। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে লিমিট এক্স টেন্ডস টু সি, এক্স কিন্তু সি না, সেই জন্য ব্যাপারটা বুঝতে পেরেছো? এক্স সি এর কাছে টেন্স করছে, টেন্স করা মানে আমার কথাটা বুঝতে পেরেছো? এক্সিস্ট হবে। কি হবে না? এবার ওই যে লিমিটের ডেফিনিশন যখন করিয়েছি তখন বুঝতে পেরেছো যে আমরা লিমিটের সময় সব সময় যে এন ড্যাশ থেকে নিতাম, এন ড্যাশ সি কমা ডেল্টা, মনে আছে? এক্স 0 লেস দ্যান মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, এরকম বলতাম যে এক্সটা সি না, তো এখানেও তো লিমিট এক্স সি না কিন্তু, ঠিক আছে? যাই হোক, তো এবার এইটা বলো, এই প্রথম পার্টটা কত হবে? এই যে দেওয়া আছে অলরেডি, উই হ্যাভ অলরেডি এফ ড্যাশ সি এফ ড্যাশ সি ইনটু এইটা কত হবে? এটা জিরো। দুটো ভ্যালু আসবে, পজিটিভ আর নেগেটিভ। বাট 0 এক্স সি এর কাছে যাচ্ছে, এক্স মাইনাস সি কত হবে? 0। তো একটা ফাইনাইট সংখ্যা ইনটু 0 কত হয়? 0। অর লিমিট এক্স টেন্ডস টু সি, কার মান এটা? এফ এক্স মাইনাস এফ সি, এর ভ্যালু হচ্ছে 0, সেখান থেকে লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স মাইনাস, এখানে লিমিটটার এর উপর প্রভাব ফেলবে না, শুধু এফ সি ইকুয়াল টু 0, অর এখান থেকে লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স, এফ সিটাকে যদি ওইদিকে নিয়ে চলে যায় তাহলে ইকুয়াল টু এফ সি। বলো এখান থেকে কি বলতে পারি? দিস It shows is that continuous at C. this shows that f is continuous at c. Very good. তাহলে কোন একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এর কনভার্সটা ট্রু। কনভার্স মানে না স্যার কনভার্স তো ট্রু না। কোন একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। উদাহরণ Mod মড x. এক্স mod x। mod x কিন্তু কন্টিনিউয়াস, দেখো কন্টিনিউটির কোনো প্রবলেম নেই, যে এখান থেকে স্টার্ট হয়েছে কন্টিনিউয়াস, কোথাও ডিসকন্টিনিউটি নেই, কিন্তু ডিফারেন্সিয়েবল না। কোথায় ডিফারেন্সিয়েবল না? জিরোতে। তার মানে mod x এক্সাম্পল যদি নাও তাহলে mod x as for example fx equal to mod x is continuous at 0, 0 তে continuous, হ্যাঁ, at x equal to 0 but not differentiable at x equal to 0. ঠিক আছে, বুঝতে পারলাম? যাই হোক, তাহলে এই জিনিসটা কিন্তু সবাই মাথায় রেখো। নেক্সট, খুব বেসিক কতগুলো জিনিস আছে যেটা তোমরা এইচএস অলরেডি পড়ে এসছো, তাও আরেকবার লিখিয়ে দিই, না লিখালেও হয়, তাও একটা থিওরেম আকারে লিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, প্রুফ করাবো না, জাস্ট স্টেটমেন্ট গুলো। ধরো আই একটা ইন্টারভাল, ঠিক আছে, আর সি হচ্ছে আয়ের একটা পয়েন্ট। লেট দ্য ফাংশনস, দুটো ফাংশন নাও আছে, হ্যাঁ, লেট দ্য ফাংশনস, আচ্ছা একটা হচ্ছে এফ আই থেকে আর, আরেকটা জি, এটাও একই আই থেকে আর, ঠিক আছে, দুটো ফাংশনই বললাম সি তে ডিফারেন্সিয়েবল। at c, তাহলে দেন এক নম্বর, নাম্বার ওয়ান,
এফও যদি ডিফারেন্সিয়েবল হয়, জিও যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে তাদের সাম এফ প্লাস জি কি হয়? ডিফারেন্সিবল। সবার জানা আছে, ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট কোথায়? সি পয়েন্টে স্যার। সি পয়েন্টে। এবং তার পাশাপাশি এটাও আমরা জানি যে এফ প্লাস জি এর যদি ডেরিভেটিভ করি সি পয়েন্টে, তাহলে কত হয়? বলো, এফ ডাস সি প্লাস জি ডাস সি, আলাদা আলাদা হয়ে যায় না? দুই, কে একটা স্কেলার মানে কনস্ট্যান্ট, ধরো রিয়েল নাম্বার। এফ যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে কে এফ কি হবে? হবে ডিফারেন্সিয়েবল। ধরো এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েবল, তার সাথে 2 3 4 5 এগুলো গুণ করো না, তাহলে সেগুলো কি হবে? 2x স্কোয়ার 3x স্কোয়ার ডিফারেন্সিয়েবল হবে না? এবং কে বলতে পারে কে এফ তার ডেরিভেটিভ করছি এট দ্য পয়েন্ট সি, কি হবে এটা কে বলতে পারে? স্যার কে মানে এফ ড্যাশ সি, কে বেরিয়ে যাবে? স্কেলার এফ ডাস সি। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ব্যাপারগুলো একই তো। নাম্বার 3, এফ আর জি যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে এফ আর জি এর প্রোডাক্ট ডিফারেন্সিয়েবল হয়? হ্যাঁ, দুটো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাদের গুণফল ডিফারেন্সিয়েবল হয়? যা জানো না? কে বলতে পারে গুণফলের ডেরিভেটিভ আমরা কি করে করি? দুটো ফাংশন ইউভি কি করে করি ডেরিভেটিভ? স্যার কোন মানে একটা ইউ ইউপি রেখে তারপরে মানে স্যার একটাকে ফিক্স রেখে আরেকটা করি, আর তারপর ফিক্স তারপরটা করি। কে কনস্ট্যান্ট রেখে ইউ এর ডেরিভেটিভ। আর একটাকে ফার্স্ট ফাংশনটাকে আমরা কি করি? প্রথমে ডেরিভেটিভ করি, তারপর একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটাকে কনস্ট্যান্ট রেখে ডেরিভেটিভ, মানে এফ ডাস সি যদি এফ এর ডেরিভেটিভ করি তাহলে জিসি কনস্ট্যান্ট মানে ওটাকে রেখে দিই, আর তারপর আমরা কি করি এফ সিটাকে কনস্ট্যান্ট রেখে জি এর ডেরিভেটিভ। এই তো, সে আগে পরে যা ইচ্ছা করতে পারো, সেটা অসুবিধা নেই। আর লাস্ট, যদি জিসি নন জিরো হয় তাহলে এফ বাই জি বুঝতে পারা গেছে কি হবে? ভাগ। হ্যাঁ, দুটো ফাংশনের ভাগফল ডেরিভেটিভ করা যায় এট সি। কে বলতে পারে এফ বাই জি ড্যাশ অফ সি ফর্মুলা কি? সবার জানা আছে। স্যার নিচে স্যার নিচে সব জি স্কোয়ার হবে না? জি ড্যাশ সরি জিসি, তাই তো? তার হোল স্কোয়ার করিনি এগুলো আমরা। তারপর এখানে স্যার এফ ড্যাশ সি মাইনাস ফার্স্ট জি ফাংশন ড্যাশ সি, আনচেঞ্জ। জিসি ইন্টু এফ ড্যাশ সি মাইনাস এফসি এফসি জি ড্যাশ সি। জি ড্যাশ সি। কেন জিসিটাকে মনে আছে নন জিরো নিয়েছি কেন? এই যে নিচে জিসিটাকে নন জিরো নিতে হবে, জিসি কিন্তু নন জিরো হলে তাহলেই কিন্তু এটা হবে। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলা গুলো সবার আমার জানা আছে, এগুলো জাস্ট আমি ফর্মুলা গুলো লিখিয়ে দিলাম, এগুলো একটু পড়ে টরে নিও, ঠিক আছে? ক্লিয়ার? এইবার অঙ্ক করাই। হ্যাঁ, পরের পেজেই নেই, এটা এক্সারসাইজ করাই। ধর একটা ফাংশন দেওয়া আছে f is defined on some neighborhood of c, হ্যাঁ, and f is differentiable at c। তাহলে একটা ফাংশন c এর কোন একটা নেইবারহুডে মানে ডিফাইন করা আছে এবং f ফাংশনটা হচ্ছে c তে ডিফারেন্সিয়েবল। যদি হয় তাহলে প্রমাণ করো, প্রুভ দ্যাট। এই অঙ্কটা না খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে এটা খুব আসে। লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে, f of c plus h minus f of c minus h by 2h equal to f dash c। তো বলছি f dash c এর এটাও একটা ভ্যালু,
আমরা যেরকম এফ ড্যাশ সি এর একটা ভ্যালু করে এসেছি, আমরা কি করে এসেছি, এফ ড্যাশ সি মানে হচ্ছে আমরা করে এসেছি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ। তো বলছি এটা যেরকম একটা এফ ড্যাশ সি এর ভ্যালু, সিমিলারলি এফ ড্যাশ সি এর এটাও একটা ভ্যালু। এইভাবেও এফ ড্যাশ সি কে প্রকাশ করা যায়, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি মাইনাস এইচ বাই 2h। টুকলে অঙ্কটা বুঝেছ? আচ্ছা, সলিউশন। ধরো তোমাদের যদি বলি যে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, হ্যাঁ, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি মাইনাস এইচ বাই 2h এর মান বের করো। ঠিক আছে, এই যে জিনিসটা দিয়ে দিয়েছে, আমরা বললাম যে এখানে এইচ দিয়ে দিয়েছে, তাহলে এইচ প্লাস ধরে একবার, এইচ মাইনাস ধরে একবার আমরা দুটো ভ্যালু বের করব। ধরো এইচ প্লাস, এইচ টেন্স টু 0 প্লাস ধরে 0 মাইনাস ধরে, ঠিক আছে? তাহলে প্রথমে 0 প্লাস হলো। আচ্ছা, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, এক কাজ করি, এখানে এফ অফ সি প্লাস এইচ আছে, আচ্ছা একটা মাইনাস এফ সি নিলাম, একটা প্লাস এফ সি নিলাম, ব্যাপারটা সেম থেকে গেল নাকি? নিতে পারি এরকম একটা মাইনাস এফ সি একটা প্লাস এফ সি, কেটে গেলে 0, একই জিনিস বাই 2h। আচ্ছা, ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, এটা যাতে মাথায় থাকে, দুভাগে এটাকে ভাগ করছি, হ্যাঁ, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি, এটা এক ভাগে বাই 2h। আরেক ভাগ কে বলতে পারে? স্যার মাইনাস কমন নিয়ে নিতে হবে। মাইনাস হবে। হ্যাঁ, মাইনাস কমন নিয়ে করতে হবে। না এটা এটা থাক না, থাক না, মানে আপাতত রাখি না, তারপরে আমি মাইনাস পরে কমন নিচ্ছি, আপাতত থাক না, এটা এইচ টেন্স টু 0 প্লাস থাক, এটা আপাতত কত হবে বলো? FC মাইনাস FC প্লাস C মাইনাস H। প্লাস না কিন্তু মাইনাস, কিন্তু এটা হ্যাঁ বাই 2h। আচ্ছা, কে বলতে পারে এখানে যদি আমি 2টাকে খালি বাদ দিই তাহলে এটা কার ডেফিনেশন? স্যার মানে এফ ড্যাশ সি। না না, শুধু এফ ড্যাশ সি এর না, আর একটু ভালো করে স্পেসিফিক, বি স্পেসিফিক। F ড্যাশ C 0 প্লাস। আর এফ ড্যাশ সি একটা খালি 1 এর 2 থেকে যাবে, তাই না? 0 প্লাস, তো 0 প্লাস মানে রাইট হ্যান্ড না, রাইট হ্যান্ড লিমিট, তো কি বোঝাতে পারছি না আমি? I am telling about only this part. Limit h tends to 0 plus f of c plus h minus fc by 2h, 2টাকে বাইরে রেখে দাও, তাহলে কি হবে? এটা আর এফ ড্যাশ সি। আর এইটা কে বলতে পারে কত? জানো কেউ এটা? Do you have any idea? স্যার এটা হবে প্লাস হাফ আর এফ ড্যাশ মাইনাস সি। আর এফ ড্যাশ মাইনাস মানে মাইনাস সি পয়েন্টে, আচ্ছা বুঝতে পারছো না হয়তো। আচ্ছা কাজ করো তো, তোমরা একটা কে ধরো তো যার মান -h, লেট তোমরা কে ধরে নাও যার মান -h। তাহলে এই যে পার্টটা, আমার কথাটা মন দিয়ে শোনো, এই পার্টটা, এই যদি 0 প্লাসে যায় তাহলে কে কোথায় যাবে? নেগেটিভের দিকে যাবে, নেগেটিভ 0। এটা 0। এইচ যদি এই দিক থেকে এগোয় তাহলে কে কোন দিকে এগোবে? কে এর মান কিন্তু -h। স্যার নেগেটিভ দিকে যাবে। নেগেটিভ দিকে মানে কি বলতে চাইছো? নেগেটিভ রাইট থেকে 0 দিকে যাবে, মানে 0 মাইনাসে, তার মানে নেগেটিভ দিক থেকে 0 এর দিকে যাবে, এই দিক থেকে 0 মাইনাসে যাবে, তাই না?
এইচ যদি 0 প্লাসে যায়, এটা এইচ, তাহলে এইচ মানে কি মাইনাস কে, উল্টো তো, তাহলে কে কোন দিকে যাবে, কে তাহলে এই দিক থেকে যাবে। আচ্ছা তাহলে আমার কথাটা মন দিয়ে শোনো, এইচ 0 প্লাসে যাওয়া মানে কে 0 মাইনাসে যাওয়া, ক্লিয়ার? আচ্ছা এফসির জায়গায় এফসি রাখলাম, যা ছিল তাই, ঠিক আছে, যা ছিল তাই। আচ্ছা এইটার মান কত কে বলতে পারে? সি প্লাস কে, এফ অফ এফ অফ সি প্লাস কে। সি প্লাস এইচ এর জায়গায় মাইনাস এইচ এর জায়গায় কে, ঠিক আছে, ভেরি গুড, বাই 2h, এইচ এর জায়গায় মাইনাস কে মানে মাইনাস 2k। আচ্ছা তাহলে এটা হয়ে গেল হাফ আর এফ ড্যাশ সি। যদি আমি মাইনাস কমন নিই ওপর নিচে, তার মানে ব্যাপারটা হচ্ছে আমি এরকম বলতে চাইছি যে হাফ বেরিয়ে গেল, এটাকে এরকম ভাবে লিখতে পারি লিমিট কে টেন্ডস টু 0 মাইনাস, আচ্ছা এফ অফ সি প্লাস কে টাকে আগে, তারপরে মাইনাস এফ সি, তাহলে এইখানে কে হবে কে বলতে পারে কত হবে? শুধু কে হবে না, এটা তো বের করে নিয়েছি হাফ, আর এখানে মাইনাস কে ছিল, তাহলে মাইনাস দিয়ে এখানে কমন নিলাম, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, হবে এটা? কে বলতে পারে এটা কার ডেফিনিশন? সবাই জানি এটা আমরা। লেফট হ্যান্ড লিমিটার। এটা যদি এইচ এর জায়গায় যদি কে এর জায়গায় যদি এইচ থাকতো তাহলে আমরা জানি তো সবার, এটা হচ্ছে হাফ অফ এল এফ ড্যাশ সি। আচ্ছা আমরা যেহেতু বলে দিয়েছি ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তাই তো, তাহলে ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে এফ ড্যাশ সি, আর এফ ড্যাশ সি, এল এফ ড্যাশ সি, এগুলো কি সব সমান তো, কারণ ফাংশন ডিফারেন্সিয়েবল। তাহলে বলো ওভারঅল এখানে হাফ খানা আর এফ ড্যাশ সি ছিল আর হাফ খানা এল এফ ড্যাশ সি ছিল, সেটাকে যদি আমি বলতে পারি যে এটা পুরো এফ ড্যাশ সি, পারি না? এই যে আর এফ ড্যাশ সি মানে কত, যেহেতু ফাংশনটা ডিফারেন্সিয়েবল তাহলে আর এফ ড্যাশ সি মানে এফ ড্যাশ সি, তাহলে হাফ খানা এফ ড্যাশ সি, আর এখানে এল এফ ড্যাশ সি মানে এটাও এফ ড্যাশ সি, তাহলে এখানেও হাফ খানা, তাহলে 1/2 ইন্টু এফ ড্যাশ সি, 1/2 ইন্টু এফ ড্যাশ সি, টোটাল এফ ড্যাশ সি, বাস এই যে বসিলাম। সিমিলারলি লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি মাইনাস এইচ বাই 2h, এটাকেও এফ ড্যাশ সি করতে হবে, পারবে না পারবে না? পারবে কি কি করে করবো? একই একই রকম একই রকম পদ্ধতি, ঠিক আছে, বলো কি করবো এটাকে, লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস প্রথমটা এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই 2h, এটাকে আলাদা করলাম, আর পরেরটাকেও আবার সিমিলারলি লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ সি মাইনাস এফ অফ সি মাইনাস এইচ বাই 2h, এটাকেও আলাদা করলাম। কে বলতে পারে প্রথম পার্টটা কত হবে? হাফ অফ এল এফ ড্যাশ সি। ভেরি গুড, এল এফ ড্যাশ সি, কিন্তু একটা হাফ আছে তাই না, হাফ অফ এল এফ ড্যাশ সি, আর পরের পার্টটাকে কি করবো জানো, কায়দা করবো, কি করে কায়দা করবো, আবার একই জিনিস, মাইনাস এইচ এর জায়গায় কে বসাবো, তাহলে মাইনাস এইচ এর জায়গায় যদি কে বসাই তাহলে লিমিট এইটা কত হবে বলো? কে প্লাস 0 প্লাস, তাহলে এইচ 0 মাইনাসে গেলে কে উল্টো তো 0 প্লাসে, আগেরটা কি ছিল, আগেরটা দেখো, আগেরটা ছিল হচ্ছে এইচ 0 প্লাসে ছিল কেটাকে 0 মাইনাসে, মানটা একই ধরেছিলাম, আর এবার একই জিনিস এইচ 0 মাইনাসে মানে কে 0 প্লাসে। আচ্ছা তাহলে এফসির মানটা এফসি রাখছি, মাইনাস এফ অফ সি মাইনাস এইচ, তাহলে এফ অফ সি মাইনাস এইচ এর জায়গায় কে, তাহলে এফ অফ সি প্লাস কে বাই 2h মানে মাইনাস 2k, মাইনাস যদি কমন নিই তাহলে এটা হয়ে গেল হাফ এল এফ ড্যাশ সি, যা ছিল তাই, আর পরের পার্টটা বলো কি বলতে পারি, হাফ লিমিট কে টেন্ডস টু 0 প্লাস, ওপরে যদি একটা মাইনাস কমন নিই তাহলে এফ অফ সি প্লাস কে মাইনাস এফ সি,
আর নিচের মাইনাসটা কেটে দিই, তাহলে শুধু হয়ে গেল হাফটা আগেই নিয়ে নিয়েছি, তাহলে শুধু কে। বলো এটা কার ভ্যালু? RF dash C. half of R F dash C. ভেরি গুড, হাফ অফ আর এফ ড্যাশ সি। যেহেতু এফ ড্যাশ সি, এল এফ ড্যাশ সি, আর এফ ড্যাশ সি এগুলো সব সমান, তাহলে আলটিমেটলি এটাকে কত বলতে পারি? এফ ড্যাশ সি। তাহলে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুটোই এফ ড্যাশ সি। ব্যাস, প্রমাণ হয়ে গেল, কমপ্লিট, তাই না? আমার কথাটা বোঝা গেছে? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, একটা ফাংশন দিচ্ছি, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, তোমরা করো তো, আমি একটু টাইম দিই। একটা ফাংশন ডিফাইন করছি, এফ। ঠিক আছে, টোটাল রিয়েল নাম্বারের উপর, আর এর উপর, বাই এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন 1/x, যখন এক্স নন জিরো আর শুধু এক্স এ জিরো। তো তোমাদের যেটা কোশ্চিন সেটা হচ্ছে যে এই ফাংশনটা, ঠিক আছে, এই ফাংশনটা জিরোতে ডিফারেন্সিয়েবল কিনা চেক করো তো, জিরোতে ডিফারেন্সিয়েবল কিনা। তার মানে আমি বলতে চাইছি যে এফ ড্যাশ জিরো এক্সিস্ট করে কিনা। পারবে চেক করতে? কি করে চেক করতে হয় তোমরা জানো, কিন্তু এক্সামিন আমি শিখিয়ে দিয়েছি। করো, আমি টাইম দিচ্ছি, ঠিক আছে, হলে আমাকে বলবে। এর অ্যান্সার কি হবে? এফ ড্যাশ জিরো এক্সিস্ট করবে স্যার। করবে। আচ্ছা, এফ ড্যাশ জিরো এক্সিস্ট করবে। আচ্ছা, কাউকে যদি বলি আমি যে এফ ড্যাশ এক্স বের করো, বলতে পারে এর ডেরিভেটিভ কি হবে? এফ ড্যাশ এক্স, এক্স স্কোয়ার সাইন 1/x, ফর্মুলা এফ এক্স জি এক্স, বলো। 2x sin 1/x plus x square 2x 1/x into minus 1/x square. প্রথমে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে ভালো কথা, 2x sin 1/x, আর তারপর এক্স স্কোয়ার, Plus sir x square এক্স স্কোয়ার cos 1/x আর কার ডেরিভেটিভ করলাম? sin 1/x, sin 1/x এর ডেরিভেটিভ করলে কত? cos cos 1/x x এর করলে minus 1/x square. তাহলে দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে 2x sin 1/x আর মাইনাস এটা এটা কেটে গেল cos 1/x, ঠিক আছে। আচ্ছা, এটা কখন? X not equal to 0. তাহলে দেখো ব্রেক পয়েন্ট গুলোতে একটু সমস্যা হয়, হ্যাঁ। তাহলে এটা যদি x নন জিরো হয়, x যদি জিরো হয়, তখন কি হবে? f ড্যাশ x। তাহলে তখন কি করতে হবে বলো? x জিরো হলে f ড্যাশ x মানে f ড্যাশ জিরো, তখন আমরা ডেফিনিশন ইউজ করে করবো, হ্যাঁ। কারণ ডেফিনিশন ইউজ না করে যদি কাউকে বলি যে এখানে x এর মান জিরো বসাও, এটা এক্সিস্ট করবে? কাউকে যদি বলি এখানে x এর মান জিরো বসাও, এই যে f ড্যাশ x যেটা পেয়েছি, এখানে যদি x এর মান জিরো বসাই, তাহলে এইটা x এর মান জিরো বসালে এটা কি হবে? এইটা কি হবে বলো? এই পার্টটা এক্সিস্ট করবে না তো। সেই কারণে x টা এখানে নন জিরোর জন্য ট্রু। x নন জিরো হলে এটা f এর ডেরিভেটিভ, কিন্তু x জিরো হলে তখন আমাদের কি করতে হবে? তখন উই হ্যাভ টু ইউজ দ্যাট ডেফিনিশন। ডেফিনিশন কি আছে বলো? লিমিট x টেন্ডস টু 0 fx মাইনাস fc, কোন পয়েন্টে ডেরিভেটিভ করছি? 0 পয়েন্টে, বাই x মাইনাস 0। এইভাবেই করেছো কিনা তোমরা? বললে যে আমাকে অনেকে যে হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইভাবে করেছো। fx মানে কত? fx মানে কত দেওয়া আছে? x স্কোয়ার সাইন 1/x। আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিই। f0 মানে 0 বাই x। আচ্ছা, একটা করে x কেটে গেল। কে বলতে পারে x ইন্টু সাইন 1/x এক্সিস্ট করে, এবং এক্সিস্ট করলে কত হয়? এটা কিন্তু আমি লিমিটে তোমাদের করিয়ে Sir দিয়েছি। 1 হয় কি করে বলতে পার কত হয়? স্যার জিরো হবে, জিরো। sir 0 হবে, এটা 1, ওটা আলাদা জিনিস। ওটা লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x, সেইটা হচ্ছে 1। আর এখানে
তুমি যেটা বলতে চাইছো অনেকেই ভুল করে, এক্স যদি নিচে নামাই তাহলে সাইন 1/x বাই 1/x, তখন এখানে এক্স টেন্স টু ইনফিনিটি হতে হবে, তাহলে এটা 1 হবে। বোঝাতে পারলাম না? সাইন এক্স বাই এক্স, এক্স 0 হলে 1, আর সাইন 1/x বাই 1/x এটা কখন 1? এক্স ইনফিনিটি হলে 1। কেন? এক্স যদি ইনফিনিটি হয় তাহলে এক্স এর জায়গায় ওই যে 1/x এর জায়গায় y নিয়ে নাও, তাহলে y 0 হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে সাইন y বাই y 1। তাহলে এটা কিন্তু বারবার করে বলছি, এই জিনিসটা কিন্তু লিমিটের জিনিস, এটা কিন্তু মাথায় রেখো, এটা কিন্তু 1 না, এটা কত হবে? 0 হয়ে যাবে। 0 হবে। কেন জানো? এটা সূত্র আছে, থিওরি। কে বলতে পারে কেন এটা 0? স্যার এক্সটা হচ্ছে খুব ইজি একটা থিওরি আছে, বলো। বাউন্ডেড ওই ইন্টারভাল কে ওগুলো বাউন্ডেড? আসবে, এখানে তাই কে না? বাউন্ডেড? Sin 1/x. সাইন -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে সাইন একটা ফাংশন বাউন্ডেড আর আরেকটা ফাংশন 0 তে কনভার্জ করে, তাহলে তাদের প্রোডাক্ট 0 হবে। 0 হবে। 0। এটা বাউন্ডেড আর এটা 0 তে কনভার্জ করে, গুণফল 0 তে। তো ওটাই, তাই f ড্যাশ 0 কত হলো? 0। তাহলে ওভারঅল যদি আমি তোমাদেরকে বলি যে f ড্যাশ x লেখো, তাহলে f ড্যাশ x 2x sin 1/x মাইনাস cos 1/x, যখন x নন জিরো, আর x যখন 0 তখন 0। তার মানে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তাই না? তাহলে f ইজ ডিফারেন্স। আমি শুধু f0 দেখাতে বলেছি, যদি কোশ্চেনটা এর বদলে এরকম করে দিই যে শো দ্যাট, দেখাও যে f is differentiable on R। ঠিক আছে কোশ্চেন? তাহলে প্রত্যেকটা ফাংশনে, প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। আচ্ছা, ফাংশন যদি প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলে তার ডেরিভেটিভ এক্সিস্ট করে। এবার এর পাশাপাশি আরেকটা কোশ্চেন যদি আমি দিয়ে দিই তোমাদের, আমি ছোট্ট করে লিখছি, এক্সামিন করো এফ ড্যাশ, মানে এফ তো ডিফারেন্সিয়েবল, তাহলে এফ ড্যাশ তো এক্সিস্ট করছে, এফ ড্যাশটা কন্টিনিউয়াস হবে? ভালো করে বোঝো, ফাংশনটা কন্টিনিউয়াস না কিন্তু, বুঝতে পেরেছো? ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস না, ফাংশনের ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হবে কিনা অ্যাট এক্স ইকুয়াল টু 0 তে, এটা কোশ্চেন। তার মানে এফ ড্যাশ 0 তে এক্সিস্ট করে গেছে, 0 ছাড়াও সমস্ত জায়গাতে এক্সিস্ট করে গেছে। এবার এই এফ ড্যাশ যেটা পেলাম সেটা কন্টিনিউয়াস কিনা চেক করতে হবে। কন্টিনিউটি কি করে চেক করতে হয়? 0 তে চেক করবো, কি করে চেক করতে হয় বলো? বলো কন্টিনিউটি কিভাবে চেক করবো? কার কন্টিনিউটি চেক করবো? এফ ড্যাশ এর কন্টিনিউটি চেক করবো, কন্টিনিউটি অফ এফ ড্যাশ। তাহলে সূত্র কি? উচ্চ মাধ্যমিকের ডেফিনিশন, এফ ড্যাশ এর কন্টিনিউটি। বলো এফ এর কন্টিনিউটি 0 পয়েন্টে চেক করতে গেলে কি করতে হয়, আর এফ ড্যাশ এর করতে গেলে কি করতে হবে? জাস্ট মেলাও, নিজেরাই বলতে পারবে। কে বলতে পারবে এফ ড্যাশ এর কন্টিনিউটি কি করে চেক করবো? বলো 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 তাড়াতাড়ি, ডেফিনেশনটা বলো কি করে চেক করবো, তারপর আমি তো করে দেবো, সেদিকে চিন্তা নেই, কিন্তু ডিফাইন তো তোমরা করো, ডেফিনেশনটা কি হবে? কারোর কন্টিনিউটি 0 পয়েন্টে চেক করতে গেলে কি করতে হয়? Mod f dash x minus f dash 0. ডেফিনিশন, উচ্চ মাধ্যমিকের ডেফিনিশন বলো না, লিমিটিং দিয়ে। স্যার লিমিট এফ এক্স প্লাস 0 এক্স টেন্স টু 0 ইজ ইকুয়াল টু, স্যার এফ হচ্ছে কিনা? লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স ইজ ইকুয়াল টু এফ সি, এটা হচ্ছে কিনা? এটা তো ডেফিনেশন এফ এর কন্টিনিউটি, এফ সি না এফ 0। মানে সি পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল হয়, কন্টিনিউটি হয়, তাহলে সি পয়েন্টে কন্টিনিউয়াস হওয়ার সূত্র কি? লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইজ ইকুয়াল টু এফ সি, এটাই তো সি পয়েন্টে। আচ্ছা, এবার সি এর বদলে 0 তে চেক করছি, এটা 0, এটাও 0, আর এফ এর বদলে এফ ড্যাশ চেক করছি, এফ ড্যাশ, এটা হতে হবে।
আমরা কার কন্টিনিউটি চেক করছি? এফ এর না, কার? এফ ড্যাশ এর কন্টিনিউটি চেক করছি। তাহলে বলো এটা কি হয়? এটা চেক করতে হবে, হ্যাঁ, জিজ্ঞাসা চিহ্ন দিলাম, আমি জানি না হবে কিনা। তাহলে এটা চেক করতে গেলে কি করতে হবে? লিমিট x টেন্ডস টু 0 f ড্যাশ x, লিমিট x টেন্ডস টু 0 আছে f ড্যাশ x পেয়েছি। f ড্যাশ x কত গো? এই যে f ড্যাশ x 2x। আচ্ছা x টেন্ডস টু 0 বলো তো কোন মানটা বসাবো? এটা না এটা, অপারেটরটা না এটা বসাবো? উপরেরটা স্যার। কেন? x 0 এর কাছাকাছি মানে 0 নয়, তাহলে 0 না হলে এই যে এটা x 0 নয় তো, তাহলে 2x sin 1/x মাইনাস cos 1/x এটা বসালাম, তাই তো f ড্যাশ x। তাহলে বলো এর লিমিট কি এক্সিস্ট করে? এগুলো করাইনি? না স্যার, কোনটা করে না? কোনটা? এটা করে। cos 1/x টা করে না। এটা এক্সিস্ট করে না, এটা এক্সিস্ট করে না। ভেরি গুড, ডাজ নট এক্সিস্ট। যেহেতু এটা এক্সিস্ট করে না, তাহলে এটা কি আর f ড্যাশ 0 এর সঙ্গে সমান হবে? হবে না। তাহলে f ড্যাশ 0 এর সঙ্গে যদি সমান না হয়, তাহলে f ড্যাশ ইজ নট কন্টিনিউয়াস at x equal to 0। তাহলে এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, বলে দিচ্ছি কিসে। কোন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কিন্তু তার ডেরিভেটিভটা কন্টিনিউয়াস না, ব্যাপারটা বোঝো। অনেকগুলো জিনিস আমি এখন বলবো, এগুলোকে রিয়ালাইজ করতে হবে এবং না বুঝতে পারলে আমাকে বলবে, খুব কনসেপচুয়াল জিনিস। ধরো সেট দিলাম, হ্যাঁ, সি অফ এ বি মানে জানো এই সেটটা মানে? কারণ জানা আছে? কেউ জানো সি অফ এ বি মানে কি? না জানলে বলে দাও যে স্যার জানি না, আমি করে দিচ্ছি। কেউ জানো? কারো আইডিয়া? সি অফ এ বি, জানি না স্যার। the set of all continuous function on AB মানে the set of all continuous functions on AB মানে ধরো একটা ফাংশন নিলাম AB থেকে RA, হ্যাঁ, যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, ধরো ফাংশনটা টোটাল এবি এর উপর কন্টিনিউয়াস, যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে সেই ফাংশনটা এই সেটে থাকবে। কোন সেটে? যেই সেটটা হচ্ছে সি অফ এবি, দ্য সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস অন এবি। এবি তে যত কন্টিনিউয়াস ফাংশন আছে, ধরো জি আরেকটা ফাংশন ক্লোজড এবি থেকে আর এ, জি ফাংশনটাও কন্টিনিউয়াস, তাহলে এই জিটাও সি অফ এবি এই সেটটাতে থাকবে। এরকম যত ফাংশন আছে, এফ হোক, জি হোক, এইচ হোক, যত ফাংশন আছে যারা ক্লোজড এবি তে কন্টিনিউয়াস, সমস্ত ফাংশন গুলো নিয়ে যে সেটটা, সেটা হচ্ছে সি অফ এবি। তাহলে সি অফ এবির মধ্যে কে পড়ে? এটা হচ্ছে একটা সেট। কারা পড়ে? সেটের মধ্যে যত ফাংশন আছে তারা পড়ে। কি ধরনের ফাংশন? যারা কন্টিনিউয়াস তারা পড়ে। তাহলে এই সেটটাকে যদি আমি একটু ম্যাথমেটিক্যালি লেখার চেষ্টা করি, তাহলে সি অফ এবি তে কারা পড়বে? এই সমস্ত ফাংশন গুলো সি অফ এবি তে পড়বে। বুঝতে পারা গেছে? কোন ফাংশন গুলো? যারা ক্লোজড এবি থেকে আর এ এবং ফাংশনটা কন্টিনিউয়াস, তারা সি অফ এবি তে পড়বে। আমার কথাটা বোঝা গেল? কারা সি অফ এবি তে পড়বে? যদি কোনো একটা ফাংশন ক্লোজড এবি তে কন্টিনিউয়াস না হয়, ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে সেটা সি অফ এবি তে পড়বে না। তাহলে একটা ফাংশন সি অফ এবি তে থাকা মানে আর কিছুই না, ফাংশনটা হচ্ছে এবি তে কন্টিনিউয়াস। বোঝাতে পারলাম? আমি বোঝাতে পারলাম বিষয়টা? ধরো একটা ফাংশন দিলাম এক্স স্কোয়ার,
এবি তে ডিফাইন করা আছে, কেউ বলতে পারবে এটা সি অফ এবি তে থাকবে কি থাকবে না এই ফাংশনটা? থাকবে স্যার। হ্যাঁ, ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস হলে থাকবে, কন্টিনিউয়াস না হলে থাকবে না। তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার এটা কন্টিনিউয়াস। হ্যাঁ স্যার কন্টিনিউয়াস। তাহলে যেহেতু কন্টিনিউয়াস তাহলে এই ফাংশনটাই যে এফ এটা সি অফ এবি তে থাকবে। বোঝাতে পারলাম? যত কন্টিনিউয়াস ফাংশন আছে, যেমন আমরা সেট, একটা সেট পড়ি না, সেট মানে কি? এটা সেট হচ্ছে ডিস্টিংক্ট এলিমেন্টস এর কালেকশন, ওয়েল ডিফাইন্ড। তাহলে এখানেও কি এই সি অফ এবি এটাও হচ্ছে একটা সেট, কার কালেকশন? এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন গুলোর কালেকশন। এই সেটের এক একটা এলিমেন্ট কে, এই সেটের এক একটা এলিমেন্ট এক একটা করে ফাংশন। সেটের এলিমেন্ট ফাংশনও হতে পারে, তাহলে এটা ফাংশন নিয়ে সেট। তার মানে এই সেটটার মধ্যে কারা থাকে? এই সেটটার মধ্যে ফাংশন থাকে, এফ জি এইচ যা ইচ্ছে বলো, যারা কিরকম ফাংশন, যারা কন্টিনিউয়াস প্রত্যেকে তারা থাকবে। আচ্ছা, একটা সেট আছে বি অফ এবি, জানো এর মানে? এটা সি অফ এবি এক নম্বর, এটা বি অফ এবি মানে জানো? কারো জানা আছে বি অফ এবি? বলো বি ফর কি স্ট্যান্ড করে, কি একই জিনিস, একই টাইপের? বাউন্ডেড। ভেরি গুড, বাউন্ডেড দ্য সেট অফ অল বাউন্ডেড ফাংশনস অন এবি। যেই সমস্ত ফাংশন এবি তে বাউন্ডেড, সব ফাংশন না, যারা বাউন্ডেড তারাই একমাত্র বি অফ এবি তে থাকবে। তাহলে এফ একটা ফাংশন এবি থেকে আর, এবং তার পাশাপাশি কি হতে হবে বলো? এফটাকে বাউন্ডেড হতে হবে, তাহলে সেটা থাকবে। আমার কথাটা বোঝা গেল? 3 ডি অফ এবি, জানো এর মানে? একটু প্যাচি হাতে লিখছি ডিটা, কে বলতে পারে? বলো ডি ফর চা। ডি ফর কি? হুম, ডি ফর differentiable, the set of all differentiable functions on AB। তার মানে কারা আছে ডি অফ এবি তে? সেই সমস্ত ফাংশন যারা এবি থেকে আরে, এন্ড যারা হচ্ছে ডিফারেন্সিয়েবল। আমার কথাটা কি বোঝাতে পারলাম আমি? একটা ফাংশন দিলাম মড এক্স 0 থেকে 1 এ, হ্যাঁ ক্লোজ 0 থেকে 1, এবিটাকে ক্লোজ 0 থেকে 1। তোমরা বলো এফ ডি অফ 0 1 এ থাকবে কি থাকবে না? ইয়েস অর নো, বিলং করবে কি করবে না? করবে না তো স্যার। ডি অফ 0 1 এ বিলং করতে গেলে ফাংশনটাকে কি হতে হবে? ডেফিনিশন দিয়ে দিয়েছি, ডি অফ 0 1 মানে দ্য সেট অফ অল ডিফারেন্সিয়েবল ফাংশনস অন ক্লোজ 0 1। তার মানে সেই সমস্ত ফাংশন যারা ক্লোজ 0 1 এ ডিফারেন্সিয়েবল। এবার বলো মড এক্স ক্লোজ 0 1 এ ডিফারেন্সিয়েবল সব জায়গাতে? না স্যার। না স্যার, জিরোতে জিরো তো না। হবে না। 0 তে না, তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল না 0 তে, তাহলে 0 1 এ ডিফারেন্সিয়েবল না, ফাংশনটা থাকবে না। এই তো বিষয়, আর কিছু না। যারা থাকবে তাদের নিয়ে হবে। যেমন এফএক্স যদি আমি বলি এক্স স্কোয়ার, দেখো তো সব জায়গায় ডিফারেন্সিয়েবল কিনা গোটা 0 1 এ, তাহলে এফ থাকবে, ডি অফ 0 1 এ থাকবে। এই হচ্ছে বিষয়। যাই হোক, তো এরকম ইন্টিগ্রেবলও আছে, অনেক ফাংশন আছে। সি যেরকম দিলাম সেরকম ভাবে ইন্টিগ্রেবলও আছে, যারা ইন্টিগ্রেশন হয়। যাই হোক, তোমাদের যেহেতু এখন ইন্টিগ্রেশন সিলেবাসে নেই, আমি ওটা নিয়ে কিছু করছি না। তো আমার যেটা বেসিক তোমাদের কাছে এখন কোশ্চেন, যদি আমি বলি কোন একটা ফাংশন, আমার কথাটা মন দিয়ে শোনো, এফ ডি অফ এবি তে আছে, তাহলে কি এফ সি অফ এবি তে থাকবে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার থাকবে স্যার। থাকবে স্যার। কেন?
কারণ স্যার কোন কোন ফাংশন ফাংশন ডিফারেন্সিয়েবল হতে কোনো ফাংশন ডি অফ এবিতে থাকা মানে ডিফারেন্সিয়েবল হওয়া, আর ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হয়। তাহলে যেহেতু এটা হচ্ছে, সেখান থেকে আমরা বলতে পারি যে ডি অফ এবি সি অফ এবির সাবসেট। বুঝতে পারলাম? হ্যাঁ, ডি অফ এবি কেন সি অফ এবির সাবসেট? কারণ কেউ যদি ডি অফ এবিতে থাকে তাহলে সেটা সি অফ এবিতে থাকবে। ব্যাপারটা বোঝো কিন্তু, এগুলো কিন্তু কনসেপচুয়াল জিনিস, বইয়ে কিন্তু এগুলো পাবে না ডিটেলসে। এটা কিন্তু ভালো করে বুঝে নাও, শিখে নাও, পরবর্তীকালে এগুলো খুব কাজে লাগবে। কেউ যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হয়, তাহলে ডি অফ এবি তে কেউ থাকলে সি অফ এবি তে থাকবে, তার মানে ডি অফ এবি সি অফ এবির সাবসেট। উল্টোটা ট্রু না স্যার, ওগুলো ট্রু না। না? না, স্যার। জানি। আচ্ছা, ওকে। নেক্সট, যদি কেউ সি অফ এবি তে থাকে তাহলে কি সেটা বি অফ এবি তে থাকবে? কোন একটা কন্টিনিউয়াস ফাংশন কি বাউন্ডেড হয়? যে কোনো কন্টিনিউয়াস ফাংশন বাউন্ডেড? বাউন্ডেড তো নাও হতে পারে। উদাহরণ, কন্টিনিউয়াস বাউন্ডেড না, উদাহরণ দাও, দাও একটা উদাহরণ। স্যার y ইকুয়ালস টু এক্স স্কয়ার প্যারাবোলা। প্যারাবোলা? হ্যাঁ স্যার, এটা তো মানে কন্টিনিউয়াস, কিন্তু এটা তো বাউন্ডেড না। কন্টিনিউয়াস কিন্তু বাউন্ডেড না, কিন্তু আমি যদি বলে দিই যে রেঞ্জ এই অবধি, হ্যাঁ, রেঞ্জ বলতে গেলে তাহলে তো হবে। হ্যাঁ, আমি কি ইনফাইনাইট অবধি নিয়েছি? আমি কি আর গোটা আর অবধি নিয়েছি যে বাড়তে থাকছে বাড়তে থাকছি? এটা প্যারাবোলা, বাড়ছে তো বাড়ছে 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 বাড়ছে, ঠিক আছে। কিন্তু আমি যদি বলে দিই এই অবধি নেব, এটা আমার বি আর এটা আমার এ, তাহলে আনবাউন্ডেড হবে না বাউন্ডেড হবে? তাহলে বাউন্ডেড হবে স্যার। তাহলে কোন একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় ক্লোজড এবিতে, তাহলে সেটা বাউন্ডেড হবে? ইয়েস অর নো? দেখো ভালো করে চিন্তা করে। হবে স্যার। আমি একটা ফাংশন দিচ্ছি, হ্যাঁ, ভালো করে ফাংশনটা দেখো। 1/x, এক্সটা ওপেন 0 মানে, কারণ জিরোতে এক্সিস্ট করে না, হ্যাঁ, তাই। ঠিক আছে, বুঝতে পারলাম? ফাংশনটা কি কন্টিনিউয়াস? এই ফাংশনটা জানো, fx এর জায়গায় যদি y নিই তাহলে y ইকুয়াল টু 1/x, তার মানে xy ইকুয়াল টু 1। কার কি কার্ভ? xy ইকুয়াল টু 1 কি ধরনের কার্ভ? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা স্যার। কি কি হাইপারবোলা? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা করনি? xy ইকুয়াল টু c স্কয়ার, তাহলে ছবি কিরকম হবে বলো, আগে ছবিটা বলো। স্যার y অক্ষের উপর দিক থেকে একদম x এর দিকে চলে আসবে, টেন্স করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা হয় না এদিকে? স্যার নিচেও সেম হ্যাঁ, হবে। নিচে আঁকবো না কেন? যেহেতু স্যার range 0 টা বলা 1 এ আছে। ওপেন 0 থেকে 1 অবধি নিয়েছি, হ্যাঁ, ওপেন 1 অবধি। সে ক্লোজড 1ও নিতে পারো, ও অসুবিধা নেই, ক্লোজড 1 নিলেও কোনো অসুবিধা। আচ্ছা, 0 কেন নেইনি কে বলতে পারে? জিরোতে এক্সিস্ট করে এটা? ফাংশনটা এক্সিস্ট করে না তো। ফাংশনটা এক্সিস্ট করে না। আচ্ছা, এই ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউটি আছে? দেখো তো। কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। ফাংশনটা কন্টিনিউয়াস। দেখো তো এই ফাংশনটা কি বাউন্ডেড? ফাংশনটা বাউন্ডেড মানে আমি বলতে হ্যাঁ, ওপেন 0 1 এ বাউন্ডেড। ওপেন 0 মানে বাউন্ডেড, মানে আমি বলতে চাইছি জিরোর কাছাকাছি কোনো একটা পয়েন্ট নিলাম, 0.01, সেটে আছে তো? তাহলে fx কত হবে কে বলতে পারে? x যদি 0.01 হয় তাহলে fx কত হবে? 100 স্যার। 100। 100 আচ্ছা, x আরো জিরোর কাছে নিলাম, fx। x টা বড় হবে, fx টা বড় হবে। আচ্ছা, x আরো জিরোর কাছে নিলাম, জিরো কিন্তু নিচ্ছি না। একটু আগে কে জানো বললো বাউন্ডেড হবে? বাউন্ডেড হচ্ছে? x আরো জিরোর কাছে নিলাম, হ্যাঁ, x কে বাউন্ডেড করতে পারছি? বাউন্ডেড মানে তার আপার বাউন্ড পাচ্ছি, লোয়ার বাউন্ড পাচ্ছি, হয়তো আপার বাউন্ড পাচ্ছি। না স্যার। ছবিটা দেখে বুঝতে পারছো না? ছবিটা দেখো, x যত জিরোর কাছাকাছি
ততই যে বেড়ে যাচ্ছে, থামাতে পারবে না এক্স কে, এফএক্স কে। জিরো তো না, জিরোর কাছাকাছি, দেখো আমি সব জিরোর কাছাকাছি নিচ্ছি, তাহলে এফএক্স বাড়তে থাকবে। ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু বাউন্ডেড না। কিন্তু একটা জিনিস এখানে আমি বলে দিই, ফাংশনটা এখানে কিন্তু ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল না, মানে ব্যাপারটা বোঝো, যদি কোনো ফাংশন, এটা কিন্তু ক্লোজড বাউন্ডেড না, এটা ক্লোজড, এই ইন্টারভালটা ক্লোজড কি না স্যার, সেমি ওপেন। না স্যার। সেমি ওপেন সেমি ক্লোজ। সেমি ওপেন সেমি ক্লোজড অব্দি এটা ঠিক আছে যে কন্টিনিউয়াস হলে বাউন্ডেড নাও হতে পারে, কিন্তু যদি কেউ কন্টিনিউয়াস ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে হয়ে যায় তাহলে সেটা কিন্তু বাউন্ডেড হবে। হ্যাঁ, ক্লোজড আর বাউন্ডেড হলে এটা বাউন্ডেড হবে। এটাকে বলে কম্প্যাক্ট সেট। কেউ যদি ক্লোজড আর বাউন্ডেড, এগুলো কন্টিনিউটি জিনিস, কন্টিনিউটি আমি থিওরাম করিয়েছিলাম। কেউ যদি ক্লোজড আর বাউন্ডেড হয়, ধরো ক্লোজ 0 1 বলো বা ক্লোজড এবি বলো, ক্লোজড আর বাউন্ডেড হলে কিন্তু সেটা কন্টিনিউয়াস হলে কিন্তু বাউন্ডেড হবেই, ঠিক আছে। এখানে কিন্তু ওপেন ছিল এই দিকটা, সেই জন্য কন্টিনিউয়াস ছিল, তাও বাউন্ডেড ছিল না। কিন্তু যদি ক্লোজড হয়ে যায় তাহলে কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হতেই হবে। যাই হোক, তো এটা মাথায় রেখো যে কেউ যদি কন্টিনিউয়াস হয় ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে তাহলে কিন্তু সেটা বাউন্ডেড হবে, আদারওয়াইজ নাও হতে পারে। কন্টিনিউটি সবসময় কিন্তু ইমপ্লাই করবে না বাউন্ডেডনেস, কিন্তু এক সময় করবে, কখন? যদি কন্টিনিউটিটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে হয়, ক্লোজড এবি তে হয়, তাহলে কন্টিনিউটি সবসময় বাউন্ডেডনেস ইমপ্লাই করবে। সেখান থেকে কি বলতে পারি, কে কার সাবসেট বলো? সি অফ এবি কার সাবসেট? বি অফ এবি। বি অফ এবি। তাহলে ওভারঅল এই তিনটে মিলিয়ে বলো কি হবে, এই তিনটে। অতএব কেউ যদি ডি অফ এবি তে থাকে সাবসেট অফ হবে। তাহলে সেটা সি অফ সাবসেট এবি অফ বি সাবসেট। অফ এবি। সাবসেট অফ সি অফ এবি থাকলে বি অফ এবি। তাহলে ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হলে বাউন্ডেড। তাহলে ডিফারেন্সিয়েবল হলেও কিন্তু বাউন্ডেড, ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে, এটা মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আরেকটা সেট আছে, সেটা হচ্ছে C1AB। এই সেটটা সম্পর্কে জানতে হবে। সি অফ এবি মানে আমরা জেনে গেছি, এবার হচ্ছে C1 অফ এবি। এই সেটটা কি? দ্য সেট অফ, ঠিক আছে, অল কন্টিনিউয়াসলি, ভালো করে দেখে নাও সেটটা কি, ডিফারেন্সিয়েবল ফাংশনস অন ক্লোজড এবি। কি বললাম? C1 বা C ড্যাশড, যা ইচ্ছে বলতে পারো, C1 বা C ড্যাশড অফ এবি মানে দ্য সেট অফ অল কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশনস অফ এবি। তার মানে কি, শুধু যদি সি অফ এবি থাকে তাহলে দ্য সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন, শুধু ডি অফ এবি থাকলে দ্য সেট অফ অল ডিফারেন্সিয়েবল ফাংশন। আর এবার বলছি সেট অফ অল কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন। কেউ বলতে পারবে এর মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল? স্যার ফাংশনটা কন্টিনিউয়াসও হবে এবং ডিফারেন্সিয়েবলও হবে। না, ফাংশন ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হয়। স্যার প্রতিটা পয়েন্টে স্যার ডিফারেন্সিয়েবল। তাহলে তো ডিফারেন্সিয়েবলই হচ্ছে। কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল কেন বলছি? কেউ যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে কিন্তু কন্টিনিউয়াস হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি ডিফারেন্সিয়েবল বললেই যথেষ্ট। সেই জন্য আর কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল আলাদা করে বলার দরকার হয় না। কেউ ডিফারেন্সিয়েবল মানেই তো কন্টিনিউয়াস, তাহলে আমি কেন কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল আলাদা আলাদা করে বলতে যাবো? কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল একটা অন্য মিনিং আছে। আইডিয়া জানো না, ভালো কথা, কিন্তু আইডিয়া, কেউ একটু আইডিয়া করো, গেস করো দেখি কার মাথা কাজ করছে। সেই সমস্ত ফাংশন যারা such that, কে বলতে পারে? কোনো আইডিয়া? গেস করো না, আমি ভুল হলে তো আমি আছি, মানে ট্রাই করো, যেরকম বলছিলে সেরকম বলো, আরো কি হতে পারে। আচ্ছা, আমি এটা কেন করালাম জানো? এই উদাহরণটার জন্য। এই উদাহরণটা ভালো করে একবার পড়ো তো, এবার দেখি তো কেউ বলতে পারো কিনা যে কোন সেট। এর সাথে সিমিলারিটি আছে, এই উদাহরণটার সঙ্গে এই সেটটার সিমিলারিটি আছে।
এই উদাহরণটা যদি কেউ বুঝে থাকতে পারো তাহলে মোটামুটি একটা আইডিয়া পেতে পারো যে হ্যাঁ এই সেটটা কিরকম হবে। এনি অ্যান্সার? কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল মানে এমন ফাংশন যারা ডিফারেন্সিয়েবল, ভালো করে বোঝো, এমন এফ যাতে এফ ড্যাশ এস এক্সিস্ট করছে এবং ডেরিভেটিভটা কন্টিনিউয়াস। আমার কথাটা বোঝাতে পারছি? শুধু ফাংশনটা না, ফাংশন কন্টিনিউয়াস হলে সি অফ এবি, ফাংশন ডিফারেন্সিয়েবল হলে ডি অফ এবি। সি ড্যাশ এবি মানে তার ডেরিভেটিভ এক্সিস্ট করবে এবং ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হতে হবে, তাহলে সেটা সি ড্যাশ এবিতে থাকবে। আমার কথাটা বোঝা যাচ্ছে না? বুঝতে পারা যাচ্ছে আমার কথাটা? কারা সি ড্যাশ এবিতে থাকবে? যাদের ডেরিভেটিভ এক্সিস্ট করবে। ব্যাপারটা বোঝো, খুব ভালো করে বোঝো। ডেরিভেটিভ এক্সিস্ট করা মানে ধরো কেউ যদি সি ড্যাশ এবিতে থাকে, ধরো এফ সি ড্যাশ এবিতে আছে, ভালো করে বোঝো ব্যাপারটা। এফ যদি সি ড্যাশ এবিতে থাকে, হ্যাঁ, তার মানে কি ইমপ্লাই করছে বলো? এফ ইজ ডিফারেন্সিয়েবল। হ্যাঁ, করছে কিনা? ডিফারেন্সিয়েবল হবে কিনা? তার পাশাপাশি তার ডেরিভেটিভটা কন্টিনিউয়াস। আচ্ছা, কেউ যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে বলতে পারি সেটা কন্টিনিউয়াস হয়? হয় না? ডিফারেন্সিয়েবল হলে তো কন্টিনিউয়াস হয়। তার মানে আমি বলতে চাইছি এফ যদি সি ড্যাশ এবিতে থাকে তাহলে এফ সি অফ এবিতেও থাকবে। বুঝতে পারছো কি? ব্যাপারটা কঠিন হয়ে যাচ্ছে তোমাদের ক্ষেত্রে, আমি জানি না। নর্মালি আমি এগুলো থার্ড ইয়ারে করাই প্রতিবার, কিন্তু তোমাদের যেহেতু এবার সেমিস্টারে করিয়ে দিতে চাইছি এই সমস্ত জিনিস। কেউ যদি সি ড্যাশ এবিতে থাকে, সি ড্যাশ এবিতে থাকা মানে তার ডেরিভেটিভটা কন্টিনিউয়াস, এটা মাথায় রাখবে। ডেরিভেটিভ তো এক্সিস্ট করতেই হবে, কারণ না হলে তো সেটা কন্টিনিউয়াস হতে পারে না। তাহলে সবার আগে ডিফারেন্সিয়েবল হতে হবে, ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে, তারপর তাকে কন্টিনিউয়াস হতে হবে। তাহলে কারোর যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে সেটা কন্টিনিউয়াস হয়, ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস হলেই কেউ যদি কন্টিনিউয়াস হয় তাহলে সি অফ এবিতে থাকবে। তাহলে সি ড্যাশ এবিতে যদি কেউ থাকে তাহলে সি অফ এবিতেও থাকবে। তার মানে আমি বলতে চাইছি সি ড্যাশ এবি কার সাবসেট? সি অফ এবির সাবসেট। আবার এটাও বলা যায় যে সি ড্যাশ টেবিতে থাকা মানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তাহলে একবারে এইভাবেও বলা যায় যে সি ড্যাশ টেবিতে থাকা মানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তাহলে ডি অফ এবিতে থাকবে। আর ডি অফ এবিতে থাকা মানে সি অফ এবিতে থাকবে। বোঝাতে পারলাম? এরকম একটা ফাংশনের উদাহরণ দাও তো যেটা ডিফারেন্সিয়েবল কিন্তু তার ডেরিভেটিভটা কন্টিনিউয়াস না। এমন একটা ফাংশনের উদাহরণ দাও যেটা ডিফারেন্সিয়েবল কিন্তু তার ডেরিভেটিভটা কন্টিনিউয়াস না, তার মানে ফাংশনটা সি ড্যাশ এবিতে থাকবে না। সবাই কি সি ড্যাশ এবিতে থাকবে? অনেকে নাও থাকতে পারে। যারা ডিফারেন্সিয়েবল কিন্তু তার ডেরিভেটিভটা কন্টিনিউয়াস না তারা থাকবে না। এই যে অনেকটা এই টাইপের একটা উদাহরণ, বুঝতে পারা গেছে? এই টাইপের একটা উদাহরণ। হ্যাঁ, এখানে গোটা আর নিয়েছি, আর না নিয়ে যদি -1 থেকে +1 নিয়ে নিই তাহলে জিরোতে হচ্ছে ফাংশনটা কি হচ্ছে? ডিফারেন্সিয়েবল কিন্তু কন্টিনিউয়াস না। তার মানে তার ডেরিভেটিভ আছে কিন্তু ডেরিভেটিভটা কন্টিনিউয়াস না। ব্যাপারটা বুঝতে পেরেছো? ডেরিভেটিভ আছে, ফাংশনটা ডিফারেন্সিয়েবল বলে ফাংশনটা কন্টিনিউয়াস, কিন্তু তার ডেরিভেটিভটা কন্টিনিউয়াস না। তার মানে ফাংশনটা সি ড্যাশ এবিতে থাকবে না। এটাতে থাকবে, এটাতে থাকবে, কিন্তু এটাতে থাকবে না। বুঝতে পারলাম? কাউকে যদি বলি যে সি ডবল ড্যাশ এবি এর মানে কি কেউ জানো? হ্যাঁ, সি ডবল ড্যাশ এবি কে বলতে পারে কি হবে? বলো। সি ড্যাশ টেবি যখনই বলে দিলাম, সি ডবল ড্যাশ টেবি স্যার এফ ডবল ড্যাশটাও স্যার কন্টিনিউয়াস। কারেক্ট। তাহলে এফ ডবল ড্যাশ এক্সিস্ট করবে আর এফ ডবল ড্যাশ কন্টিনিউয়াস হবে, মানে টুয়াইস কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। আর কিছুই না, দ্য সেট অফ অল টুয়াইস, দুবার কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। এগুলো জেনে রাখা দরকার,
খুব যে তোমাদের ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড সেমে এগুলো আসে সেগুলো না, কিন্তু পরবর্তীকালে থার্ড ইয়ারের ক্ষেত্রে বা পরবর্তী থার্ড ইয়ার তো না, তোমাদের এখন সেমিস্টার হয়ে গেছে, তোমাদের থার্ড সেম ফোর্থ সেমের ক্ষেত্রে এগুলো কিন্তু কাজে লাগবে। তার মানে সেই সমস্ত ফাংশন ক্লোজড এবি থেকে আর এ such that যাদের ডবল ডেরিভেটিভ এক্সিস্ট করে, একবার ডেরিভেটিভ করলে হবে না, দুবার ডেরিভেটিভ করতে হবে, এবং তার ডবল ডেরিভেটিভটা কন্টিনিউয়াস। বুঝতে পারলাম? তার যদি ডবল ডেরিভেটিভ এক্সিস্ট করে, ধরো এফ সি ডবল ড্যাশ এবি তে আছে, তার মানে কি? তার মানে হচ্ছে তার ডবল ডেরিভেটিভ এক্সিস্ট করছে। আচ্ছা, ডবল ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে তার মানে এটা বলা যায় যে সিঙ্গেল ডেরিভেটিভটা ইজ ডিফারেন্সিয়েবল, তাই না? ডবল ডেরিভেটিভ এক্সিস্ট করা মানে কি? সিঙ্গেল ডেরিভেটিভটা আরেকবার ডিফারেন্সিয়েবল, তো চেন তো ডবল ডেরিভেটিভ এক্সিস্ট করছে। সিঙ্গেল ডেরিভেটিভ যদি ডিফারেন্সিয়েবল হয়, কেউ ডিফারেন্সিয়েবল হলে সেটা কন্টিনিউয়াস হয়, তাহলে সিঙ্গেল ডেরিভেটিভটা কন্টিনিউয়াস। দেখো বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে আমাকে বলো, আমি তাহলে ধীরে ধীরে বলছি বিষয়টা। আরেকবার বলবো, এফ সি ডবল ড্যাশ এবি তে আছে মানে তার ডবল ডেরিভেটিভ এক্সিস্ট করছে, তার পাশাপাশি তার ডবল ডেরিভেটিভ কন্টিনিউয়াস। আমি এটাকে লিখছি না আপাতত, কারণ এটা আমার কাজে লাগবে না বলে। তার ডবল ডেরিভেটিভ এক্সিস্ট করছে কারণ সি ডবল ড্যাশে আছে, ডবল ড্যাশে থাকা মানে তার ডবল ডেরিভেটিভ এক্সিস্ট করা। ডবল ডেরিভেটিভ এক্সিস্ট করা মানে তার সিঙ্গেল ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল, সে তো ডবল ডেরিভেটিভ এক্সিস্ট করে। ডবল ডেরিভেটিভ মানে কি? এফ এর একবার ডেরিভেটিভ মানে এফ এর ডিফারেন্সিয়েবল, আর এফ ড্যাশ এর আরেকবার ডেরিভেটিভ মানে এফ ডবল ড্যাশ, তাহলে এফ ড্যাশ ডিফারেন্সিয়েবল। আর এফ ড্যাশ ডিফারেন্সিয়েবল হলে এফ ড্যাশ হচ্ছে কন্টিনিউয়াস, আর এফ ড্যাশ যদি কন্টিনিউয়াস হয় তাহলে এফ কোথায় থাকবে কে বলতে পারে? এফ ড্যাশ কন্টিনিউয়াস হলে এফ কোথায় থাকবে বলো? যা, একটু আগে তো বললাম এফ ড্যাশ কন্টিনিউয়াস হলে সি ড্যাশ এবি। তাহলে এফ সি ড্যাশ টেবিতে থাকবে। এফ ড্যাশ কন্টিনিউয়াস হলে এফ সি ড্যাশ টেবিতে থাকবে। তাহলে এফ কোথায় ছিল? সি ডবল ড্যাশ টেবিতে, সেখান থেকে এফ সি ড্যাশ টেবিতে, তাহলে কে কার সাবসেট? অতএব সি ডবল ড্যাশ সি ডবল ড্যাশ টেবি কার সাবসেট? সি ড্যাশ টেবির সাবসেট। আবার সি ড্যাশ টেবি কার সাবসেট? সি অফ এবির সাবসেট। ইভেন ডবল ড্যাশ কেন, ট্রিপল ড্যাশ, আরো ড্যাশ, যত ইচ্ছা, যতবার ডিফারেন্সিয়েবলটা কন্টিনিউয়াস হবে তত দাও, এটা আস্তে আস্তে ব্যাকওয়ার্ড হবে। হ্যাঁ, মানে সি ড্যাশটা সব থেকে বড়, তারপরে সি ডবল ড্যাশ, তারপরে সি ট্রিপল ড্যাশ, সি চারটে ড্যাশ, এভাবে চলবে। আবার এফ, ব্যাপারটা বুঝতে পারছো? এফ সি ড্যাশ টেবিতে আছে মানে, এফ সি ড্যাশ টেবিতে আছে মানে এফ ড্যাশ এক্সিস্ট করছে, এফ ডিফারেন্সিয়েবল। এফ ড্যাশ এক্সিস্ট করা মানে এফ ডিফারেন্সিয়েবল, এফ ডিফারেন্সিয়েবল মানে এফ আবার কন্টিনিউয়াস। ব্যাপারটা এইভাবেই চলতে থাকছে। তার মানে সি ডবল ড্যাশে থাকলে সি ড্যাশে থাকবে, সি ড্যাশে থাকলে সি তে থাকবে, এইভাবেই চলতে থাকছে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে এই হচ্ছে মোটামুটি ডিফারেন্সিবিলিটির একটা ইন্ট্রোডাকশন ক্লাস আজকে করালাম। নেক্সট দিন থেকে আমরা ডিফারেন্সিবিলিটির অ্যাপ্লিকেশন গুলো করাবো, যেগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। তার মধ্যে ডারবক্স বলে একটা থিওরেম আছে, রোলস থিওরেম আছে, মিন ভ্যালু থিওরেম আছে, ম্যাকলরেন্স থিওরেম আছে, টেলর্স থিওরেম আছে। চারটে পাঁচটা থিওরেম প্রচন্ড ইম্পর্টেন্ট, সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পড়াবো। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাক।